স্টক মার্কেট ফর বিগিনার্স এর এপিসোড 5 এ আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের সেগমেন্টটা আমরা এখানে পাওয়ার পয়েন্টের আলোচনার তুলনায় আমরা আসলে হাতে কলমে আমরা শিখতে চেষ্টা করব যে স্টুডেন্টরা বা যারা চাকরি-বাকরি করে তাদের পক্ষে তো সম্ভব না যে সারাক্ষণ মার্কেটের আপডেট নেয়া, কখন কি হচ্ছে না হচ্ছে এত খোঁজ খবর নেয়া ওদের পক্ষে সম্ভব না। এবং আমরা বলছিলাম এটা একটা ব্যাড ইনভেস্টমেন্ট। স্টুডেন্টরা যদি সারাক্ষণ স্টক মার্কেট নিয়ে গবেষণা করে, এখানে শেয়ারের আপ ডাউন যদি খেয়াল করে, ও তো আসলে এখান থেকে ওটা প্রফিট করতে পারবে না। বরং ওই টাইমটা কাজে লাগায় সে যদি কোনো একটা স্কিল ডেভেলপ করে সেখান থেকে আয় করে সেটা সে মার্কেটে বিনিয়োগ করতে পারে। বা যারা চাকরিজীবী তাদের পক্ষে সম্ভব না এখানে মার্কেটটা এত বেশি এখানে খেয়াল করা। এটাও তাদের জন্য একটা বাজে ইনভেস্টমেন্ট। যদি আপনার কাছে কয়েক কোটি টাকা থাকে, আপনি যদি প্রফেশনাল ট্রেডার হন তখন সেটা ভিন্ন কথা। বাট আমাদের এখানে উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের একটা সার্টেন এজ পর্যন্ত ধরলাম ৪০, ৪৫, ৫০ বছর পর্যন্ত আমরা স্টক মার্কেটে বিনিয়োগ করব। যাতে করে আমাদের বয়স যখন ৪০, ৪৫, ৫০ হয়ে যাবে এরপরে লাইফে আমরা যদি জীবিত থাকি আরকি। ধরে নিচ্ছি আমরা হচ্ছে যে আমরা বেশিরভাগই সে হায়াত পাবো। বেশিরভাগই সে হায়াত পাবো। আম তো আমরা তখন আমাদের লাইফে আমরা একটা প্যাসিভ ইনকাম যাতে হয়, হ্যাঁ? এবং সেটা স্ট্রেস ফ্রি। সারাক্ষণ ট্রেড করা এই জিনিসগুলো হচ্ছে আসলে যথেষ্ট স্ট্রেসফুল কাজ এবং ট্রেড করে এখানে আপনি প্রফিট করতে পারে খুব অল্প পরিমাণ মানুষজন। তো গত সেগমেন্টটা আমরা একটু রিভিউ করব যা বলছিলাম। গত সেগমেন্টের ১ম আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম যে পুঞ্জি স্কিম কি জিনিস? আপনারা যেখানে দেখবেন কেউ উচ্চ মাত্রায় ডিসকাউন্ট দিয়ে কোনো কিছু করতেছে বা খুবই উচ্চ মাত্রার প্রফিট আ আ দেখায় কোনো কিছু করতেছে, আপনারা সেই জিনিস নিয়ে ভালো করে গবেষণা করবেন এবং চেষ্টা করবেন এই ধরনের ব্যাপারগুলোতে না ঢোকার জন্য। এবং এই জিনিসটা যদি মনে রাখেন তাহলে লাইফে আপনি অনেকভাবে আপনি হচ্ছে যে সেফ থাকতে পারবেন। সেটা যে কেউ আপনাকে যদি উচ্চ প্রফিটের লোভ দেখায়, আপনি যদি মনে করেন কিরে এই ধরনের বিষয় তো সম্ভব না বা এ এ এত উচ্চ প্রফিট যদি দিত তাহলে ব্যাংক নিজেই তো সেখানে বিনিয়োগ করত। ব্যাংক তো তার এইসব ব্যবসা-বাণিজ্য করার দরকার নাই। ব্যাংক সব বাদ দিয়া তার সব টাকা হলো যে সে ওই স্কিমে বিনিয়োগ করত যদি এত বেশি প্রফিট হইতো। তো এই জিনিসগুলো চিন্তা করবেন কারণ আপনার প্রফিট তো করার আগে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পুঁজিটা সেফ রাখা। তাহলে আপনার পুঁজিটা সেক্ষেত্রে সেফ থাকবে। আর এইগুলো যে পঞ্জি স্কিম সেটা আপনাদেরকে আমরা হচ্ছে যে দেখাইছিলাম। আমরা বলছিলাম যে বেক্সিমকো যে আনসিকিউরড বন্ড চালু করছিল 15% মুনাফায়। তো এই জিনিসগুলোর মধ্যে হচ্ছে যারা ঢুকছে ওরা এখন খুবই আপনার হচ্ছে পস্তাচ্ছে। আমরা তখনই নিষেধ করছিলাম যে এখানের মধ্যে 15% কিভাবে মুনাফা দিবে? আমার তো 15% তো সরকারও দিতে পারতেছে না। তাহলে বেক্সিমকো কিভাবে দিবে? তা নিশ্চয়ই এখানের মধ্যে অনেক ঘাপলা ছিল এই জিনিসগুলো। তো এই জিনিসগুলো আমরা এভয়েড করতে আপনাদেরকে বলছিলাম। তারপর আমরা লাল ৳১ কয়েন এই ধরনের আপনার ফাটকা ব্যবসা কিভাবে করে যে দেখাইছিলাম যারা ফাটকা ব্যবসা করে। এগুলো থেকে কিভাবে নিরাপদ থাকবে সেই জিনিসগুলো দেখাইছিলাম। আর স্টক মার্কেটে কিভাবে ফাটকা ব্যবসা করে লোকজন। ফাটকা শেয়ারের দাম কিভাবে অনেক বাড়ানো যায়। ফাটকা না আপনি যেকোনো কিছু আপনি XYZ যেকোনো কিছু যেটা পৃথিবীতে যেটা খুব রেয়ার ওরকম যেকোনো কিছু দিয়ে আপনি ফাটকামি করতে পারবেন। সেটা লাল ৳১ কয়েন হইতে পারে। এনিথিং এলস যেকোনো কিছু হইতে পারে। ফাটকামি করা যাবে। ফাটকামি করার জন্য যেটা লাগবে ওই জিনিসটা রেয়ার হইতে হবে। রেয়ার হইলেই হবে। রেয়ার হইলেই ওই জিনিসটাকে ইজিলি আপনি চাইলে কিছু লোকের কাছে ভ্যালুয়েবল বানায় ফেলতে পারবেন। সেটা খুবই সহজভাবে মানে সহজে বানানো যায় সেটা। এগুলো থেকে আমরা বলছিলাম আপনি অবশ্যই এগুলো থেকে দূরে থাকবেন। এরপর আমরা গত সেশনে বলছিলাম যারা স্বল্প সঞ্চয় যারা ২,০০০, ৩,০০০, ৫,০০০ এরকম সঞ্চয় করে, তারা তো প্রতি মাসে এখানের মধ্যে হচ্ছে যে, এই যে ট্রেড করা ডেইলি এগুলো তাদের জন্য হচ্ছে যে কোনো প্রয়োজন নাই। এগুলো না করে তারা কিভাবে লাভবান হতে পারবে। এবং এখানে আমরা আপনাদের বলছিলাম যে ইনভেস্টিং এবং ট্রেডিং এর মধ্যে পার্থক্য কি? ট্রেডিং করার জন্য আপনার এখানে স্কিল লাগবে এবং আপনার অনেক বছর লাগবে। আমি নিজেও কিন্তু ট্রেডিং করতে এখনো মনে হচ্ছে যেন শিশু এখানের মধ্যে, হ্যাঁ? মনে হচ্ছে কিছুই পারি না এবং আমি যাদের এখানে যাদের কাছে হচ্ছে যে পড়াশোনা করছি, এখনো তাদেরকে বিভিন্ন ইস্যুতে নক দেই যে, "ভাইয়া এটা কি? এটা কি? এটা একটু বলেন, ওটা কি বলেন একটু।" হ্যাঁ? এভাবে জানার চেষ্টা করি। এটা খুব রিস্কি হ্যাঁ? এবং অনেক দক্ষ হইলেও এখানের মধ্যে প্রচুর রিস্ক থাকে। এবং আপনি শুরু করার জন্য আপনাকে বেশ ভালো একটা ব্যালেন্স দিয়ে শুরু করা উচিত এখানের মধ্যে। আপনি কম ব্যালেন্সে শুরু করলে তারপর টাইম লস এখানে, হ্যাঁ? আ তবে এখানের মধ্যে আপনি হাই অ্যানুয়াল রিটার্ন এর আশা করতে পারেন। আর ইনভেস্টিং কি বলছিলাম এটা শেখা খুবই সহজ। এটা তেমন কোনো নলেজ লাগে না। এটা মোস্টলি প্যাসিভ। খুব ইজিলি আপনি করতে পারবেন। এটার জন্য আলাদা কোনো স্কিলের প্রয়োজন নাই। এখানে মূলত আপনি ডিভিডেন্ড থেকে আপনি আয় করবেন। এটা লেস রিস্কি এবং এই ধরনের বিনিয়োগ টাইপের জিনিসপত্র পৃথিবীতে যাকে গুরু ভাবা হয় তার নাম হচ্ছে ওয়ারেন বাফেট। হ্যাঁ? সে হচ্ছে খুবই রিস্কি ট্রেড বা হচ্ছে ট্রেডিং করা এই জিনিসগুলোর মধ্যে না। সে মূলত হচ্ছে বিনিয়োগকারী এবং সে অনেক আর্লি এজ এ বিনিয়োগটা শুরু করছিল। আর্লি এজ এ বিনিয়োগ শুরু করছে বলেই হচ্ছে যে পৃথিবীর অন্যতম বড় হচ্ছে যে সে এখন ধনী ব্যক্তি। তবে হ্যাঁ, তার অনেকগুলো স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত ছিল কোম্পানি নিয়ে পড়াশোনা, যে কোম্পানি ভালো করতে পারে কিনা এগুলো নিয়ে তার অনেক স্ট্র্যাটেজিক তার ডিসিশন ছিল।
এবং আমরা বলছিলাম স্টুডেন্টরা কোনো প্রকার ট্রেড করবে না, ট্রেডিং করা, কিনবে বেচবে কিনবে এগুলো স্টুডেন্টরা কখনোই হচ্ছে যে করবে না। ছোটখাটো চাকরি যারা করে ওরা এই জিনিসগুলো করবে না। আমরা গত ক্লাসে আপনাদের পাওয়ার অফ কম্পাউন্ডিংটা ব্যাখ্যা করছিলাম। আপনারা বুঝছিলেন যে আমরা যদি সত্যিকার অর্থে ফিনান্সিয়াল ফ্রিডম পাইতে হয় তাহলে আমরা পাওয়ার অফ কম্পাউন্ডিংটা কাজে লাগাইতে হবে। আর পাওয়ার অফ কম্পাউন্ডিং কাজে লাগানোর জন্য আপনি যত আর্লিতে ইনভেস্টমেন্টটা শুরু করবেন আপনি তত দ্রুত আপনার সেই কাঙ্ক্ষিত গন্তব্যে আপনি পৌঁছাইতে পারবেন। এরপর আমরা মিউচুয়াল ফান্ডে বিশেষ করে আমরা হচ্ছে যে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডে কিভাবে বিনিয়োগ করতে পারেন সেটা আমরা দেখাইছিলাম। তো চলেন এখন আমি আপনাদেরকে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডে কিভাবে এসআইপি করা যায় এটা আমি ব্যাখ্যা করব। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। হ্যাঁ, এসআইপি মানে হচ্ছে আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দিবেন মিউচুয়াল ফান্ড কোম্পানিকে, সেই টাকা দিয়ে তারা হচ্ছে আপনাকে ইউনিট দিবে। হ্যাঁ, তো আমরা এখানে আজকে আরো একটা জিনিস জানবো যে আমরা তো মিউচুয়াল ফান্ড কোম্পানিতে সিফ আমরা করতে পারি, মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোতে আমরা সিফ করতে পারি এবং মিউচুয়াল ফান্ড কোম্পানিতে ফান্ড ম্যানেজার থাকে তারা এই ফান্ডটা ম্যানেজ করে। এটাই বেস্ট কিনা নাকি এর থেকেও কিছু আমরা বেস্ট আমরা নিজেরা করতে পারি? তো আমরা নিজেরা করতে গেলে কি কি প্রবলেম আমরা পড়বো সেই বিষয়টা আমি ব্যাখ্যা করার ট্রাই করব। তো আমি এখানে আপনাদেরকে যে একটা সিপ দেখাবো। আমি গত মাসে আপনাদের বলছিলাম, গত সেশনে বলছিলাম যে বাংলাদেশে যে আপনার খুব ভালো মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর মধ্যে যারা যারা আছে সেখানে বলছিলাম আপনার হচ্ছে যে আইডিএলসি আছে, তারপর হচ্ছে আপনার শান্তার অনেকগুলো ফান্ড আছে, তারপর হচ্ছে আপনার গ্রামীণ ব্যাংক এইমস ওরও ফান্ড ম্যানেজমেন্ট বেশ ভালো, এইমস এর অনেকগুলো ফান্ড আছে, ওদের ফান্ডগুলো বেশ ভালো। তারপরে এজ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, হ্যাঁ, এদের পারফরমেন্স বেশ ভালো। তারপরে ভিআইপি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এদের পারফরমেন্সও খুবই ভালো গত কয়েক বছরে এরা, এবং এরা ওয়ান অফ দ্য টপ মিউচুয়াল ফান্ডের নেতৃত্ব দিচ্ছে কিন্তু ভিআইপি অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ড। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনারা ২১ অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ড আছে। আমার অবশ্য ওদের সাথে এক্সপোজার নাই, আমি ওদের খুব বেশি জানি না, তবে এগুলো ভালো আছে মোটামুটি। আপনি দেখবেন ম্যানেজমেন্টে কারা কারা আছে দেখবেন, এখানে মধ্যে সিডব্লিউটি আছে, এরকম অনেকগুলো। তো আমরা এখানে আমি কয়েকটা ফান্ড নিয়ে আজকে কথা বলবো, আমি কয়েকটা ফান্ডের পোর্টফোলিও নিয়ে আলোচনা করবো আজকে। আইডিএলসির ফান্ড গুলো দেখাবো আপনাদেরকে, তারপরে শান্তা কি করে আমরা আজকে দেখার চেষ্টা করব, গ্রামীণ ব্যাংক এইমস ওরা কি করে আমরা দেখবো আজকে, ভিএপি অ্যাসেট ম্যানেজমেন্ট ওরা কি করে এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখবো। আর আরেকটা জিনিস এখন আমি আপনাদের এখন দেখাচ্ছি সেটা হচ্ছে যে ধরলাম ২০২১ সালের অগাস্ট মাসে যদি কেউ মিউচুয়াল ফান্ড কেনা যদি শুরু করে, কেউ যদি এসআইপি করা যদি শুরু করে, আজকে ২০২৪ সালের এখানের মধ্যে সেপ্টেম্বর মাসে আমরা দেখবো যে তার কি পরিমাণ তার রিটার্ন হয়েছে এবং এটা ডিপিএস এর চেয়ে ভালো কিনা বা ডিপিএস এর চেয়ে ভালো রিটার্ন জেনারেট করতে এটা সক্ষম কিনা, এবং ৫ বছরে এটা যদি কেউ কন্টিনিউ করে তাহলে সেক্ষেত্রে এটা রিটার্নটা মুদ্রাস্ফীতিকে বিট করতে পারবে কিনা বা ডিপিএস এর চেয়ে বেটার অপশন কিনা। কারণ এসআইপি তো আসলে ডিপিএস এর মতো প্রতি মাসে টাকা কেটে নিয়ে যাবে, সে তার বিনিময়ে আপনাকে এখানে ইউনিট দিবে। আচ্ছা, যারা প্রথম থেকে সেশনগুলো দেখতেছেন একটা বিষয় কি বলতে পারবেন যে ৫ বছরের জন্য আমরা ব্যাংকে ডিপিএস করলাম, ধরলাম প্রতি মাসে হচ্ছে আমরা ধরেন ২০,০০০ টাকা রাখবো, প্রতি মাসে ২০,০০০ টাকা আমরা রাখবো ব্যাংকে, হচ্ছে আমরা ডিপিএস করলাম ৫ বছরের জন্য। আর প্রতি মাসে ২০,০০০ করে আমরা হচ্ছে মিউচুয়াল ফান্ড কিনলাম, আমরা হচ্ছে যে প্রতি মাসে ২০,০০০ করে আমরা মিউচুয়াল ফান্ড কিনলাম ৫ বছরের জন্য। হ্যাঁ, প্রতি মাসে মিউচুয়াল ফান্ড কিনবে, এসআইপি করলাম। হ্যাঁ, এই দুটার মধ্যে আমাদের বেসিক পার্থক্য কোন জায়গায় আমাদের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে, বা আমরা যে প্রথম থেকে সেশনগুলো যারা করছিলেন তারা মনে থাকার কথা। আমরা আসলে কি করি এখানে যে ব্যাংকে একটা ডিপিএস করা আর হচ্ছে মিউচুয়াল ফান্ডে করা, এখানের মধ্যে আমাদের কোন জায়গাটার মধ্যে আমরা এখানে আটকায় যাই? দেখেন যে জায়গাটা আটকায় যায়, আমরা যখন ব্যাংকে একটা আচ্ছা ২০,০০০ ৳৫,০০০ ধরি আমি, ছোট অ্যামাউন্ট ধরি আমি এখানে ৫,০০০ ধরি। ব্যাংকে যখন আমরা ডিপিএস করি, ধরলাম এখানের মধ্যে সে অগাস্ট ২০২১ সালে সে ব্যাংকে ৳৫,০০০ দিছে, হ্যাঁ? তারপরে সেপ্টেম্বরে ২০২১ আবার ৫,০০০ দিছে, হ্যাঁ? অক্টোবরে আবার ৫,০০০ দিছে। সে কিন্তু চেক করতেছে না তার ভ্যালুটা কত। সে যে ১ বছর শেষে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ৬ মাসে ৳৩০,০০০। সে হচ্ছে ৬ মান্থে ৳৩০,০০০ সে হচ্ছে জমা করলো। এখন এই ৳৩০,০০০ র ভ্যালু কি ৳২৮,০০০ ৳২৯,০০০ হইছে, ২৯,০০০ হইছে নাকি ৩১,০০০ হইছে? এই জিনিসটা কিন্তু সে এখানের মধ্যে দেখতেছে না। সেখানে চেক করার কোনো অপশন নাই। ১.৫ বছর পর এখানের মধ্যে ৬ মাস না ৫ মাস সরি, এখানে ৫ মাস এখানের মধ্যে, হ্যাঁ? ৫ মাস। তারপরে সে তার পরের বছর ২০২২ সালের পুরো ১২ মাসে সে যে ৳৬০,০০০ যে বিনিয়োগ করছে, এখানে ২৫,০০০ হবে এখানের মধ্যে ৬০,০০০ এবং আগের ৫ মাসে ২৫,০০০। তাহলে
22 সালের ডিসেম্বর মাসে এসে যদি অগাস্ট 2021 থেকে যদি মাসে 5,000 টাকা করে যদি সে বিনিয়োগ যদি করা শুরু করে, ডিপিএস করা যদি শুরু করে, তাহলে এখানের মধ্যে 2021 সালে আছে 5 মাস আর 22 সালে আছে 12 মাস। তা টোটাল কত টাকা হইলো ডিসেম্বর 2022 ডিসেম্বর 2022 সালে কত টাকা জমা হলো তার টোটাল? 85,000, তাই না? কত টাকা? 85,000 টাকা। হ্যাঁ, সে কিন্তু মোটেই চেক করতেছে না যে তার কি আসল যে টাকাটা প্রিন্সিপাল কি ঠিক আছে নাকি সে লসে আছে, নাকি সেটা 85 থেকে 84 বা 83 হয়ে গেছে। হ্যাঁ, সে কিন্তু চেক করার কোনো অপশন নাই। কি হচ্ছে, সে 5 বছর পরে যখন তার এখানের মধ্যে 60 মান্থ যখন কমপ্লিট হয়, 60 মান্থে তার মোট জমা হচ্ছে এখানে কত? 530, 3 লাখ টাকা। 3 লাখ টাকা জমা। তখন ব্যাংক ওকে হয়তো 3,35,000 টাকা তাকে দেয় এবং সেটা নিয়ে তুলে নিয়ে এসে কয় ব্যাংক তো সেফ, ডিপিএস করছে, আমি এখানের মধ্যে অনেক প্রফিট পাইছি। হ্যাঁ, 5 বছর পর সে হচ্ছে যে তার আসল এবং সুদ সহ সে একটা টাকা বুঝে পায়। 5 বছর পর কিন্তু এর মাঝখানে কিন্তু ওর জানার কোনো ওয়ে থাকে না যে ওর বিনিয়োগটা আসলে কোন অবস্থায় আছে, জানার কোনো ওয়ে থাকে না। তার ফলে ওই ব্যক্তি মেন্টালি একটু কি থাকে, মেন্টালি তার মধ্যে পিস থাকে, শান্তি থাকে তার মধ্যে, সেটা নিয়ে টেনশন করে না, সে রাতে তার অশান্তি হয় না। এখন মিউচুয়াল ফান্ড কোম্পানি থেকে যেহেতু সে এসআইপি করতেছে, মিউচুয়াল ফান্ড কোম্পানি ওকে ড্যাশবোর্ড দিচ্ছে, সে প্রতিদিন চেক করতে পারে তার বিনিয়োগটার কি অবস্থা, সে প্রতিদিন চেক করতে পারতেছে। তাহলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে, সে দেখলো এখানের মধ্যে সে 2021 সালের অগাস্ট থেকে সে বিনিয়োগ করা শুরু করলো, মাসে 5,000 করে সে বিনিয়োগ করলো। হ্যাঁ, সে 2022 সালের ডিসেম্বর মাসে দেখলো তার মোট বিনিয়োগ হয়েছে কিন্তু 85,000, কিন্তু তার বিনিয়োগের পুরো পোর্টফোলিওটা যদি সেল করে দেয়, তার সবগুলো ইউনিট সেল করে দিলে তার এখানের মধ্যে সেল ভ্যালু দাঁড়াচ্ছে 82,000 টাকা। তার মানে দেখা যাচ্ছে 3,000 টাকা সে লসে আছে। তখন তার মধ্যে একটা আতঙ্ক শুরু হয়, তার মধ্যে একটা আতঙ্ক শুরু হয়, হাই হাই এটা কেন করলাম, আমি তো লসে না আছি। হ্যাঁ, সারাক্ষণ সে টেনশন করতে থাকে। তার মোট বিনিয়োগ ধরেন সে বিনিয়োগ করলো যখন 2 লাখ টাকা যখন পৌঁছায় তার মোট বিনিয়োগ, হুম, দেখলো যে তার তার পোর্টফোলিওতে আছে এখানের মধ্যে 1,83,000 টাকা। সে তখন টেনশনে পড়ে যায়, কিরে ভাই, আমি তো ব্যাংকে বরং ডিপিএস করলে ভালো ছিল, 2 লাখ টাকা বিনিয়োগ হয়ে গেছে, আমার তো এখানে 1,83,000 টাকা ভ্যালু আছে, এখন তা 14,000 টাকা লসে আছি, আমি তো 7% আমি লসে আছি। হ্যাঁ, তার মধ্যে তখন টেনশন এবং আতঙ্ক শুরু হয়ে যায় তার মধ্যে। হ্যাঁ, যে সে তখন ওটা আহ যে কোনো বিনিয়োগ করার ক্ষেত্রে আমরা যেটাকে প্রায়োরিটি দিই যে আপনি রাতে ঠিক মতো ঘুমাতে পারেন কিনা। আপনি এক জায়গায় বিনিয়োগ করলেন, রাতে ঘুমাতে পারেন না, তাহলে ওই বিনিয়োগের কোনো প্রয়োজন নাই। তাহলে মিউচুয়াল ফান্ডে যখন সে করতেছে তখন তার মধ্যে এই ধরনের আতঙ্ক কাজ করে। সে কিন্তু 5 বছর পর পোর্টফোলিওটা দেখলে সে দেখবে যদি ভালো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যদি হয়, 5 বছর পর দেখবে যে ঠিক এটা ডিপিএস হচ্ছে, সে ভালো রিটার্ন সে পাবে। এখন ওই জিনিসটা আমি আপনাদেরকে এখন একটু দেখাবো যে এটা কিভাবে এটা হচ্ছে যে সম্ভব বা এটা কিভাবে হয়। হ্যাঁ, ওকে। তো চলেন আমি এখন এখানে আপনাদেরকে আমি হচ্ছে যে লাস্ট সেগমেন্টে আমি দেখাচ্ছিলাম যে বাংলাদেশি মিউচুয়াল ফান্ড গুলোর মধ্যে আইডিএলসি, এএমএল, ধরেন গ্রোথ ফান্ড। হ্যাঁ, গ্রোথ ফান্ড, আমি এখন গ্রোথ ফান্ডের আপনাদের এখানের মধ্যে আমি ন্যাভ হিস্ট্রি দেখাবো। হ্যাঁ, ন্যাভটা দেখাবো আপনাদের এখানের মধ্যে। তো এখানে ন্যাভ হিস্ট্রি আমি দেখলাম, আইডিএলসি গ্রোথ ফান্ডের ন্যাভ দেখাবো আমি 1 আগস্ট 2021 থেকে। তারপর আমি দেখাবো যে এখানে আমাদের বিনিয়োগ করলে কি হতো 2021-এর আগস্টের 1 তারিখ আর আজকে দিন পর্যন্ত। ওকে, দেখেন আপনার এখানে 2021 সালের অগাস্টে তখন মার্কেট খুবই ভালো, মোটামুটি তখন চাঙ্গা, কোভিড এর পরবর্তী সময়, কোভিডের সময় তো মার্কেট অনেক ডাউন ছিল এবং কোভিডের সময় ডাউন কাটাইয়া জাস্ট যখন মার্কেট শুরু হলো তখন কিন্তু মার্কেট উঠে 6,800 সূচক চলে গেছিল। তখন সবাই বলতেছিল যে এখন সূচক রকেটে চলে যাবে, হ্যাঁ, অনেক কিছু হয়ে যাবে আমাদের দেশে। তো এই ধরনের নিউজ গুলো যখন থাকবে তখন বুঝবেন যে আপনি আপনার শনির দশা পাইছে, তখন তারা মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে, তখন বেশি বেশি ফাটকা লোকজন মার্কেট আসবে। দেখেন 12 টাকা 53 পয়সা তখন ন্যাব, হ্যাঁ, 58 পয়সা, 62 পয়সা, 74 পয়সা, দেখেন ন্যাব কিন্তু বাড়তেছে। হ্যাঁ, 65 পয়সা, 71 পয়সা, 71 পয়সা, 13 টাকা 92 পয়সা। একটু জুম করতাম। ওকে, আর একটু জুম করতেছে এখানের মধ্যে। ওকে, আবির দেখতে পাচ্ছেন? ওকে, দেখেন 2021 সালের অগস্ট মাসে 12 টাকা 53 পয়সা। হ্যাঁ,
58 পয়সা, 62 পয়সা, 74 পয়সা ন্যাব বাড়তেছে, হ্যাঁ? 85 পয়সা, 65 পয়সা, 71 পয়সা, 71 পয়সা, 92 পয়সা, 69 পয়সা বাড়তেছে, হ্যাঁ? বাড়তে বাড়তে দেখেন ওই সময় ধরুন অনেক টাকা বিনিয়োগ হয়ে গেছে একজনের, অনেক টাকা বিনিয়োগ হয়ে গেছে। এই যে মার্কেটের শনিদশাটা শুরু হয়েছে দেখেন এখানের মধ্যে আপনার 2022 সালে ফেব্রুয়ারি থেকে দেখেন মার্কেটের শনিদশা শুরু হয়েছে। 13 টাকা 22 পয়সা থেকে কত 12 টাকা হয়ে গেছে, 57 পয়সা, 71 পয়সা। দেখেন আস্তে আস্তে ন্যাপ কিন্তু 12 টাকার ঘরে আপ ডাউন করতেছে। এই 12 টাকার আপ ডাউন করতে করতে এখানে ডিভিডেন্ড দিচ্ছে অবশ্য। এই যে আচ্ছা এখানে একটা ব্যাপার খেয়াল করেন যে এইখানে যে 12 টাকা 32 থেকে হঠাৎ করে 12 টাকা 10 টাকা 97 পয়সা কিভাবে হয়েছে? কারণ ওই সময় ডিভিডেন্ড দিচ্ছে। তো ডিভিডেন্ড দেওয়ার পর তো ন্যাপ কিছুটা অ্যাডজাস্ট হয়ে যাবে এখানের মধ্যে, হ্যাঁ? ন্যাপ কিছুটা আ আচ্ছা একজন বলছে ৳১ কয়েনের ছবি আসছে। অন্যদের কি সেইম? একটা লিভ নিয়ে কি জয়েন করবেন একটু? একটা কয়েনের ছবিতে আসার কথা না। একটু কি লিভ নিয়ে জয়েন করবেন? আচ্ছা অন্যরা কি আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা কবির, আপনি কি একটু ইয়ে করবেন? ভাই আপনি কি একটু লিভ নিয়ে জয়েন করেন তাইলে? তাহলে আপনার সম্ভবত স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছে আপনার কোনো কারণে, হ্যাঁ? দেখেন, আচ্ছা এখান দিয়ে কেন অ্যাডজাস্ট হলো? এখান দিয়ে ন্যাপ হঠাৎ করে কেন 12 টাকা 32 পয়সা থেকে 10 টাকা 97 পয়সা কেন আসলো? কারণ এখানে ধরেন আপনার হচ্ছে যে কোম্পানি হয়তো এখানের মধ্যে একটা ডিভিডেন্ড দিছে একটা। ডিভিডেন্ড দেওয়ার কারণে তো ডিভিডেন্ড দিলে তো এটা প্রাইস তো একটু কমে যাবে। ন্যাপটা একটু কমবে। তাই না? ডিভিডেন্ড দিলে তো আপনার প্রাইস আপনি গাছ থেকে যখন ফল পেড়ে খাই ফেলবেন, তখন তো গাছটার ভ্যালু একটু কমে যাবে, তাই না? ফল তো খাই ফেলছেন আপনি। ভ্যালু একটু কমে যাবে তখন। এজন্য ন্যাপ একটু কমে গেছে। তারপরে দেখেন মার্কেটে আস্তে, আস্তে এটা আবার 12 টাকাতে আসছিল। আসছিল 11 টাকার ঘরে আসা যাওয়া করতেছে। এখন 23 সালের মোটামুটি মাঝামাঝি থেকে শুরু হয়ে 23 সালের মাঝামাঝি থেকে শুরু হয়ে মোটামুটি এখান থেকে ডিভিডেন্ড কারণে একটু কমে গেছে এখান দিয়ে। 23 সালের মাঝামাঝি থেকে শুরু হয়ে মার্কেট খুবই খারাপ অবস্থার দিকে যাচ্ছে। খুবই খারাপ ইলেকশন কাছে আসতেছে আস্তে, আস্তে অক্টোবর হয়ে গেছে, নভেম্বরে ডিসেম্বর হয়ে গেছে, ইলেকশন কাছে আসছে। এখানে মার্কেট অবস্থা খুব খারাপ অবস্থা চলতেছে এখানের মধ্যে। মার্কেটে ফ্লোর প্রাইস চলে আসছে, ছবির অবস্থা এখানের মধ্যে। তারপরে টাকাগুলো চলে গেছে আপনার মেইনলি বন্ড মার্কেটে, মানি মার্কেটে চলে গেছে। স্টক মার্কেট টাকা নেই দেখেন 10 টাকার কাছাকাছি চলে আসছে। খুব খারাপ অবস্থা। দেখেন 10 টাকা একদম নামতে দেখেন আপনার এখানে ইভেন আপনার 2024 সালের এখানে জুন মাসের 13 তারিখে ন্যাপ 10 টাকা 9 পয়সা চলে আসছে। কি ভয়ঙ্কর অবস্থা। আমরা দেখাবো যে লোক 2021 সালের অগাস্ট মাসে বিনিয়োগ করছে যে 2024 সালের আপনার এখানে হচ্ছে যে জুন মাসে তার মনের অবস্থাটা কি? এটা আমরা দেখাবো। জুন মাসে তার মনের অবস্থাটা কি? এবং এই হয়ে জুলাই হইলো আপনার ৫ অগাস্ট মনে হয় স্বৈরাচারের পতন হয়েছে, তাই না? ৫ অগাস্ট না? হুম। তাহলে দেখেন এখানে ১০ টাকা ৫৬ পয়সা ছিল পহেলা অগাস্টে। এরপরে স্বৈরাচারের পতনের পর সাথে এখানের মধ্যে মোটামুটি ন্যাপ বেশ বাড়া শুরু হয়েছে। ১১.৩০ তখন একটু বাড়তে ছিল এখন। এখনো মোটামুটি ন্যাপ আপনার হচ্ছে যে বাড়তির দিকে আছে। এখন একটা ব্যাপার খেয়াল করেন যে একজন ব্যক্তি সে অগাস্ট থেকে সে বিনিয়োগ করা শুরু করলো ২০২১ সালে। ৩ বছর বিনিয়োগ করার পরে তার পক্ষে একটা ভালো সম্ভাবনা ছিল। কারণ আমরা কোন আশার আলো দেখতে পাচ্ছিলাম না দেশের অর্থনীতিতে, হ্যাঁ? দেশের অর্থনীতি কিন্তু খারাপ যাবে আগামী ৩ বছরও খারাপ যাবে। কিন্তু খারাপ গেলেও আমরা আশা করতে পারি ৩ বছর পরে কামব্যাক করবে। কোনো আশা করতে পারি। কিন্তু যেভাবে দেশের অর্থনীতি খারাপ হচ্ছিল, আমরা কোন আশার আলো দেখতে পাচ্ছিলাম না। যে বাংলাদেশ কোন ঘুরে দাঁড়াবে এরকম কোন সম্ভাবনা দেখতে পাচ্ছিলাম না। দেখতে পাচ্ছিলাম যে অন্ধকার। চারিদিকে শুধু অন্ধকার, হ্যাঁ? অন্ধকারই দেখতে পাচ্ছিলাম আমরা। তো এখনো বাংলাদেশের অর্থনীতি খারাপ যাবে আগামী ২-৩ বছর। কিন্তু এরপরে একটা ভালো হইতে পারে। তাহলে আমরা কিভাবে বুঝলাম ভালো হইতে পারে? সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখন আস্তে, আস্তে ফরেন ইনভেস্টর আসতেছে। ওরা ওদের ট্রান্সেকশন বাড়াচ্ছে। একটা আস্থা ফিরে পাইছে, হ্যাঁ? সাধারণত স্বৈরতান্ত্রিক কোন সরকারের প্রতি জনগণ আস্থা থাকে না। ও বিনিয়োগ করতে চায় না। বিদেশিরা আসতে চায় না। কয় না ওখানে ও টাকা মারি দিবে আমার। তাহলে এখানের মধ্যে ন্যাপটা আস্তে, আস্তে বাড়ছে। কিন্তু জুন মাসে আপনার এটা যে কারো পক্ষে মানে যখন দেখলো ১০ টাকা ৯ পয়সা চলে আসছে ন্যাব এখানের মধ্যে। ওই সময় মনের অবস্থা খুব খারাপ হইতে বাধ্য। কিরে ভাই এত কষ্ট করে বিনিয়োগ করলাম এতদিন। শুধু খারাপের দিকে যাচ্ছে। কোন আশার আলো দেখতে পাচ্ছি না। শুধু অন্ধকারের দিকে যাচ্ছে বাংলাদেশ। মানে জুন মাসে তো দেশের অবস্থা অন্ধকার না। খুব খারাপ অবস্থা অর্থনীতির। তো ওই সময় কেউ চাইলে বেরিয়ে যেতে পারতো। মানে আমি নিজেও মাঝে মধ্যে চিন্তা করতাম যে শালার আমি যাদের বিনিয়োগ করি ওদেরকে বলব যে একটা কাজ করেন আপনি টাকা পয়সা বাদ দিয়ে সব বয়ে থাকেন এখন। বাংলাদেশে আসলে অবস্থা খুব খারাপ। দেশের অর্থনীতি মানে ভালোর দিকে আমরা কোন আশা দেখতে পাচ্ছি না। আমার একটা সময় এরকম মনে হইতো। তো এখন এই ন্যাবের এরকম অবস্থা যদি থাকে, কেউ যদি ২০২১ সালের অগাস্ট মাস থেকে যদি বিনিয়োগ করা শুরু করে, এটা একটা রিয়াল পোর্টফোলিও এটা। এটা একদম রিয়াল পোর্টফোলিও এটা। হ্যাঁ? একদম রিয়াল একটা পোর্টফোলিও এটা। এটা দেখাচ্ছি রিয়াল পোর্টফোলিওটা। ওকে। দেখেন এখানের মধ্যে হুম, ১৭ আগস্ট এই গ্রোথ ফান্ড মিউচুয়াল ফান্ডটা চালু হয়েছে, হ্যাঁ? তো তখন যে ব্যক্তি এই মিউচুয়াল ফান্ডটা কিনছে সে ২০,০০০ করে বিনিয়োগ করছে। মাসে কত? ২০,০০০ টাকা। তাহলে ১২ টাকা ৫৩ পয়সা ছিল ন্যাব। তাহলে কত ইউনিট পাইলো সে? ১৫৯৬ ইউনিট তাকে ওই কোম্পানি তাকে হচ্ছে যে দিছে।
এরপর মাসে ন্যাব আরো বাড়ছে। আচ্ছা ন্যাব যদি বাড়ে তাহলে সে ইউনিট কি কম পাবে না বেশি পাবে? প্রতি মাসে ইউনিট কম পাবে নাকি বেশি পাবে? কম পাবে, তাই না? ন্যাব যদি বাড়ে, প্রায় যদি বেড়ে যায় তাহলে কম পাবে ইউনিটটা। তো যেহেতু পরের মাসে ন্যাব বাড়ছে 13 টাকা 65 পয়সা হয়ে গেছে, ইউনিট 1465 ইউনিট পাইছে। তারপরের মাসে একটু কমছে ন্যাবটা 1496 ইউনিট পাইছে। এখানে এসে সে আবার 40,000 টাকা বিনিয়োগ করছে। ওই মাসে সে একটু বাড়াইছে এখানের মধ্যে, হ্যাঁ? না, ন্যাব 12 টাকা মানে 2 টাকা লাভে আছে এরকম না। ন্যাব ন্যাব 12 টাকা মানে হচ্ছে যে তার আন্ডারে যতগুলো স্টক আছে, হ্যাঁ? তার পোর্টফোলিওতে যতগুলো স্টক আছে বা যে বিনিয়োগটা আছে, হ্যাঁ? ওইটা তার পার শেয়ারের বিপরীতে 12 টাকা হচ্ছে যে তার আছে ওইটা। ওইটাই তার ন্যাব। হুম? পোর্টফোলিও কি জিনিস আমরা সেখানে দেখব, হ্যাঁ? পোর্টফোলিও কি জিনিস সেটা আমরা দেখব। আমরা গ্রোথ ফান্ডে আমরা পোর্টফোলিও দেখাবো। তার সম্পদ যতটুকু আছে আরকি। ওকে। তাহলে এখানের মধ্যে তাহলে আপনার কাছ থেকে কিন্তু সে ৳10 করে কালেক্ট করছিল সে। প্রথমে যখন আইপিও দিয়ে শুরু করে, হ্যাঁ? তো এখন তো আপনি চাইলে আর ৳10 দিয়ে এটা কিনতে পারবেন না। এটা ন্যাবে আপনাকে কিনতে হবে। লেখা থাকে আপনি কত প্রাইসে কিনতে পারবেন। এরপর মাসে ৳40,000 বিনিয়োগ করছে এবং সে ৩,০০০ ইউনিট পাইছে। পরের মাস থেকে ৳20,000 সে চলে গেছে। সে কনফিউজ যে বাড়াবে কি বাড়াবে না। ৳20,000 চলে আসছে, ১৫০০ ইউনিট পাইছে। পরের মাসে ২০,০০০, ২০,০০০, ২০,০০০ ইউনিট গুলো পাচ্ছে। দেখেন এই পর্যন্ত তার আপনার ২০২২ সালে জুলাই মাস পর্যন্ত তার এখানের মধ্যে টোটাল ইউনিট জমা হইছে কত? ২০,২৩৬ ইউনিট। হুম? ন্যাবটা হচ্ছে আম ইমতিয়াজ আপনি আগের সেশন গুলো দেখছিলেন? ন্যাবটা আগের সেশনটা দেখছিলেন ন্যাবটা? মিউচুয়াল ফান্ডের ন্যাব হচ্ছে তার হোল্ডে যতগুলো স্টক আছে, ওই স্টক গুলোর প্রাইস, তার হোল্ডে যতগুলো স্টক আছে, ওগুলা সে হচ্ছে যে তার কেনা দামে কত, ওটা তার হচ্ছে যে তার কস্ট প্রাইস এ ন্যাব, আর ওগুলা বেচলে সে কত টাকা পাবে, ওটা তার মার্কেট প্রাইস এ হচ্ছে তার ন্যাব। বুঝতে পারছেন? ধরেন একটা মিউচুয়াল ফান্ড কোম্পানি তার হচ্ছে যে ১,০০,০০,০০০ শেয়ার আছে, হ্যাঁ? ১,০০,০০,০০০ পরিমাণ তার হচ্ছে যে ১০,০০,০০০ ইউনিট বিক্রি করার মাধ্যমে সে ৳১,০০,০০,০০০ কালেক্ট করছিল ১ম এ, হ্যাঁ? সে ১০,০০,০০০ ইউনিটের মাধ্যমে সে ৳১,০০,০০,০০০ কালেক্ট করছে। ৳১,০০,০০,০০০ কালেক্ট করে সে শেয়ার কিনছে, বন্ডে বিনিয়োগ করছে। এখন দেখা গেল তার ওই অ্যাসেটটা দাম হচ্ছে, ওটা যে বিক্রি করে সে, বিক্রি করলে সে ৳১,২০,০০,০০০ পাবে। তাইলে প্রতি ইউনিট প্রতি ন্যাবটা কত বলতে পারবেন ইমতিয়াজ? ধরলাম সে শুরু করছে আজকে। আজকে সে ৳১,০০,০০,০০০ সে শেয়ারটা কিনে ফেলছে। এখন ১ মাস পরে ওই শেয়ারগুলো বিক্রি করলে সে ৳১,২০,০০,০০০ পাবে। তাহলে প্রতি শেয়ারের বিপরীতে ন্যাব কত? দেখেন ১০,০০,০০০ শেয়ার আছে। ১০,০০,০০০ শেয়ারের মাধ্যমে একটা শেয়ারের ফেস ভ্যালু হলো ৳১০, ১০,০০,০০০ শেয়ারের মাধ্যমে সে ৳১,০০,০০,০০০ কালেক্ট করছে। ৳১,০০,০০,০০০ কালেক্ট করে সে মার্কেটে বিনিয়োগ করলো। এখন ওগুলো ৳১,০০,০০,০০০ দিয়ে সে কিনছে। সে চাইলে এখন ৳১,২০,০০,০০০ এ বিক্রি করতে পারবে। তাহলে তার ১০,০০,০০০ ইউনিটের প্রাইস হচ্ছে কি? মার্কেট প্রাইসে ৳১,২০,০০,০০০। তাহলে ন্যাব কত পার শেয়ারে? রাইট, মাহির ঠিক বলছেন। ৳১২ তার। ৳১২। কিন্তু কস্ট প্রাইস কত? কস্ট প্রাইসে ন্যাব হলো ৳১০। কিন্তু তার এখন ওর মার্কেট প্রাইস কত? ৳১২। তো এখন আপনি যদি সে কোম্পানিকে বলেন যে আমি এখন এখানের মধ্যে বিনিয়োগ করতে চাই, ও কি আপনাকে ৳১০ দিয়ে একটা ইউনিট তাকে দিবে? আপনাকে দিবে না। আপনাকে বলবে যে আমার তো এখন এটার প্রাইস তো ৳১২ আছে। হ্যাঁ? তাহলে আপনি আমার ৳১২ দিতে হবে। ওকে। তো এখন দেখেন এখানের মধ্যে জুলাই মাসে আসলাম। এখানে টোটাল আমার ইউনিট জমা হইলো কত? টোটাল ২০,২৩৬ ইউনিট জমা হইছে। কোম্পানি সম্ভবত 12% এর মতো সম্ভবত ডিভিডেন্ড দিছিল। দেখেন সিএপি মানে হচ্ছে এখানে আমি অটোমেটিক হচ্ছে যে কি করি নাই? আমি কম্পাউন্ডিং করি নাই। হ্যাঁ? কোম্পানি আমাকে যে ইউনিটটা দিছে, এই টাকাটা ডিভিডেন্ডটা আমি ক্যাশে নেই নাই। ডিভিডেন্ডটা আমি ক্যাশে নেই নাই। আমি বললাম কোম্পানিকে যে আমি যত টাকা ডিভিডেন্ড পাইছি, যে এখানের মধ্যে ২০,২৩৬ ইউনিটের এগেইনস্ট এ আমি ৳২৩,৯৩৭ আমার ডিভিডেন্ড আসে। কত আসে প্রফিটটা? ৳২৩,৯৩৭। কোম্পানিকে আমি বলে রাখছি আগেই। আগে আমি ফর্ম ফিল আপের সময় বলে রাখছি যে ৳২৩,৯৩৭ আমাকে ক্যাশ দেওয়ার কোনো প্রয়োজন নাই। বরং এই ৳২৩,৯৩৭ বিনিময়ে ওই দিন ন্যাব তত প্রাইসে আমাকে ইউনিট যোগ করে দিও। তাইলে 18 জুলাই যেহেতু ডিভিডেন্ড ঘোষণা করছে, তাহলে পরের সপ্তাহে নিশ্চয়ই ডিভিডেন্ড দেওয়ার পর ন্যাবটা একটু কমে যাবে। তা ন্যাবটা কত? ৳১০.৯৭ তো কোম্পানিকে আমি বলছি আমার এই ৳২৩,৯৩৭ আমাকে ক্যাশ না দিয়ে এর বিনিময়ে ৳১০.৯৭ করে আমি যত ইউনিট পাওয়ার কথা তত ইউনিট আমাকে দিয়ে দিও। কোম্পানি আমাকে ২,১৮২ ইউনিট আমাকে দিছে। মাহির বুঝতে পারছেন?
মানে বুঝতে পারছেন কিনা? মানে ডিভিডেন্ডটা আমি ক্যাশ টাকাতে নেই নাই। হ্যাঁ, ওখানে উল্লেখ থাকে আপনি কিভাবে নিতে চান। ডিভিডেন্ড কি ক্যাশ টাকা নিবেন নাকি সিএপি নিবেন? তো আমরা অ্যাকচুয়ালি সিএপি নেই। কারণ আমাকে ক্যাশ টাকা ডিভিডেন্ড দিলে আমার ব্যাংকে ঢুকবে, আমি খাই ফেলবো, এরপরে এগুলো আবার আমি নতুন নতুন করে আবার ওটা পাঠাবো, ঝামেলা করার দরকারটা কি? আমি চাচ্ছি আমাকে পাঠানোর দরকার নাই ভাই, আমাকে প্রতি বছর শেষে ডিভিডেন্ডটা হবে অটোমেটিক, আমাকে আবার ওটা দিয়ে কিছু ইউনিট কিছু শেয়ার আমাকে দিয়ে দিয়েন। সে আমাকে 2180 শেয়ার দিল। এরপরে দেখলাম যে এখানে 20,000 20,000 20,000 20,000 করে বিনিয়োগ করতেছে, এই পর্যন্ত আসলে 20,000 করে। এরপর সে আবার চিন্তা করলো বিনিয়োগটা বাড়াবে, 40,000 করে সে বিনিয়োগ করছে, 40,000 করে বিনিয়োগ করে করে দেখেন এখানে কিন্তু প্রতি, এখানে ন্যাপকিনটা 12 টাকা ছিল, এখন ন্যাপকিনটা 11 টাকার কাছাকাছি চলে আসছে। তাইলে দেখেন ন্যাপ যত কমতেছে ইউনিট কিন্তু বাড়তেছে। দেখেন দেখেন এই মাসে সে পাইছে এখানের মধ্যে 3511, পর মাসে 3509, 3457, 3470 এখানের মধ্যে আবার। হ্যাঁ, তারপর এখানের মধ্যে 23 সালে আবার সে কি পাইছে, তার টোটাল এখানের মধ্যে তার ইউনিট জমা হয়েছে এখানের মধ্যে 52,297 ইউনিট তার জমা হয়েছে। তো এই 52,297 ইউনিটের বদলে সেই যে প্রফিটটা পাওয়ার কথা, এইটা আবার সেম সেই 3,039 ইউনিট তাকে দিয়ে দেওয়া হয়েছে, 32,942 টাকা কি পাইছে সে ডিভিডেন্ড পাইছে। তাহলে 32,942 যে ডিভিডেন্ড এখানের মধ্যে, এটা দিয়ে সে হচ্ছে তাকে আবার 3,039 ইউনিট সে হচ্ছে যে আপনার ডিভিডেন্ড পেয়ে গেল। হ্যাঁ, আচ্ছা এখানে ফিগার গুলো একটু আপনার হচ্ছে যে ইয়ে হইতে পারে, একটু দুই একটা কম বেশি হইতে পারে। হ্যাঁ, যেমন এইটা এই ফিগার থেকে এই ফিগার 10% কম হওয়ার কথা এটা। হ্যাঁ, এটা হচ্ছে আমি পোর্টফোলিওটা আনানোর পর চ্যাট জিপিটি দিয়ে ট্রান্সফার করছি, তো এখানে চ্যাট জিপিটি আনার সময় সে কিছু ফিগার একটু এদিক সেদিক করে ফেলছে, বা টোটাল ফিগার ঠিক আছে। তো ওগুলো আপনার নিজেরা অ্যানালাইজ করার সময় বলেন যে ভাই আপনি এখানে ভুল করছেন এখানে, কারণ ট্যাক্স করে তো 10% ট্যাক্স তো কাটা যাবে। এখানে ডিভিডেন্ড পাইছে কিন্তু আপনার 36,608 টাকা, তো 10% বাদ গেলে এখানের মধ্যে এটা যদি বাদ যায় তাহলে হচ্ছে আপনার এখানের মধ্যে 32,942 টাকা থাকে। বাট এটা ক্ষেত্রে 10% ডিভিডেন্ড এখানে দেখা যাচ্ছে যে এটা কর্তন হয়নি হিসাবের মধ্যে। তো একটু চ্যাট জিপিটি একটু ভুল করে ফেলছে, টুকটাক কিছু আছে এরকম ভুল, বাট আইডিয়াটা বুঝতে পারলে হবে আপনার এখানের মধ্যে। এরপরে সে 23 সালে দেখেন সে বিনিয়োগ কিন্তু 40,000 টাকা করে যাচ্ছে, ন্যাব 3690, এখানে ন্যাব অনুযায়ী এদিন ন্যাব হচ্ছে 10 টাকা 84 পয়সা ছিল, 3690 ইউনিট পাইছে, 37 ইউনিট, 36 ইউনিট, 36 ইউনিট, 36 ইউনিট আস্তে আস্তে। এবার করতে করতে দেখেন এখানের মধ্যে আমি একটা স্পেসিফিক একটা জিনিস দেখাচ্ছিলাম আপনাকে, এখানের মধ্যে 2024 সালের জুন মাসে দেখেন 10 টাকা 13 পয়সা যখন ন্যাব, তখন কত এখানের মধ্যে 3949 ইউনিট, অনেক বেশি ইউনিট পাইছে। দেখেন তাহলে এখানে ইউনিট গুলো সেই ইউনিট হিসেবে নেওয়ার কারণে যখন মার্কেটে ন্যাব কমে যাচ্ছে, ন্যাব যখন কমে যাচ্ছে তখন তার লাভ হচ্ছে কোন জায়গায় দিয়া, তো ন্যাব যখন কম তখন সে 40,000 টাকা বিনিয়োগ করছে সেম আগের মাসে 40,000 টাকায়, কিন্তু ন্যাব তো কম, তাহলে ন্যাব কম হওয়ার কারণে তার লাভ হয়েছে কি এখান দিয়া, 40,000 টাকায় বিনিয়োগ করছে সে। আগের মাসে 10 টাকা 55 পয়সা থাকার কারণে সে পাইছে 3792 ইউনিট, আর এই মাসে ন্যাব কমে 10 টাকা 13 পয়সা হয়ে যাওয়ার কারণে সে পাইছে 3949 ইউনিট। ইউনিট কিন্তু বেশি ইউনিট পাইছে। সামনে যখন প্রাইস আপ করবে তখন সে কিন্তু ভালো প্রফিটে থাকবে। সামনে যখন যদি প্রাইস আপ করে, সে যে ইউনিটটা পাইছে সামনে তো ন্যাব এরকম থাকবে না, তো সামনে আরো আপ করবে, তাহলে ন্যাব যদি আপ করে তাহলে সে আরো বেশি ইউনিট কি সে পাবে। এখন একটা বিষয় আপনাদের দেখাই যে এই ব্যক্তি, আমরা যদি ধরি এখানের মধ্যে যে এখানের মধ্যে তার জুন মাস পর্যন্ত তার যে মোট যে বিনিয়োগ, আচ্ছা আমি এই ফিগারটা একটু দূরে সরে রাখি এখানের মধ্যে, এই সিআইপি টা দূরে সরে রাখি, এই যে সিআইপিটা এই সিআইপিটাও এখানের মধ্যে একটু দূরে সরে রাখি, তাহলে এইগুলো হচ্ছে তার তার অ্যাকাউন্ট থেকে কাটছিল, ব্যাংক অ্যাকাউন্ট থেকে কি কাটছিল। আমরা কোন পর্যন্ত দেখবো, জুন মাসে দেখবো আমরা 23শে জুন যদি সে যদি তার কি অবস্থা মনের অবস্থা দেখি আমরা একটু, তাহলে 40,000 এই পর্যন্ত যোগ করলে কত এখানের মধ্যে তার হচ্ছে যে 3 4 5 6 7 10,79,994, 10,79,994 টাকা তার বিনিয়োগ, কারণ 10,80,000 টাকা তার বিনিয়োগ লিখে রাখেন এখানে আমাদের 10,80,000 টাকা তার বিনিয়োগ এই পর্যন্ত জুন 23 পর্যন্ত তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটছে। এটা কত, 10,80,000, এই 10,80,000 টাকা, তাহলে 10,80,000 টাকা তার মোট বিনিয়োগ। হ্যাঁ, তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এত টাকা কাটছে, 3 বছর হয়নি পুরোপুরি, 3 বছর একটু কম, জাস্ট 2 বছর 10 মাসে, 2 বছর 10 মাসে তার। এখন ওই দিন 23 জুন সে যে সারেন্ডার করতো যে ভাই আমার টাকা আমার দিয়ে দাও ভাই, 24 জুন সারেন্ডার করলো যে ভাই আমি এইভাবে আমি চালাবো না এটা, আমি ভাই অনেক আমি হচ্ছে আমার টাকা আমার দিয়ে দাও, কোম্পানি সারেন্ডার করলে 10 টাকা তারা বসে কোম্পানি তাকে বুঝাই দিবে। তাহলে ওই দিন সে কত টাকা পাইতো সে দেখেন, সে হচ্ছে যে এখানে ওই দিন সেটা পাইতো
এই 10 টাকা 13 পয়সা করে সে কত ইউনিট বিক্রি করতে পারতো? ইউনিট আছে এত ইউনিট বিক্রি করতে পারতো সে। আর একটা বিষয় এখানের মধ্যে আপনি খেয়াল করেন যে আমরা কিন্তু এখানে ইউনিটটা কিন্তু আপনার এখানে যোগ করার সময় কিন্তু আপনার এটা কিন্তু আবার বাদ দেই নাই। কেন বাদ দেই নাই? এই টাকাটা বাদ দিছি কেন আমি? এখান থেকে টাকাটা আমি এদিকে ফিরাই কেন রাখছি? সামটা কেন করি না ওখানের মধ্যে? বলতে পারবেন? ওই টাকাটা আমি কেন হচ্ছে যে সাম করি নাই? বলতে পারবেন কেউ? এই যে আমি এইখানের মধ্যে এই টাকাটা সরায় রাখছি কেন? এইটা সরায় রাখছি কেন এটা? এটা কেন সরায় রাখছি? বিং হোম বলেন তো ভাই? রাইট। ওটা তো আমার অ্যাকাউন্ট থেকে কাটে নাই। ওটা তো আমি প্রফিট হিসেবে পাইছিলাম। ডিভিডেন্ড হিসেবে পাইছিলাম ওইটা। এজন্য আমি এটা সরায় রাখছি ওইটা। ওটা তো আমার পকেট থেকে দেওয়া হয় নাই এটা। কিন্তু এই ইউনিটটা আমার পকেটে আছে। ইউনিটটা কি আমার পকেটে আছে। তাহলে দেখুন তো 23 জুন 2024 সালে কেউ যদি তার ইউনিটগুলো বিক্রি করত, তাহলে সে 2021 সালের অগাস্ট মাস থেকে বিনিয়োগ করে আসতেছে। 24 সালের জুন মাস পর্যন্ত তার মোট বিনিয়োগ 10,80,000 টাকা। সে যদি বেচতো তাহলে কত টাকা পাবে? কত টাকা পাইতো? 10,10,741, তাই না? তাইলে সে কত টাকা লসে আছে সে? এত মাইনাস এত। কত সরি, এরকম হলে কেন? আচ্ছা, এই ভ্যালুটা মনে হয় কমা দিয়া প্রবলেম হয়েছে মনে হয়। 10,80,000। ওকে, ওকে। কত টাকা লসে আছে বলেন তো? 69,259 টাকা লস আছে। কত পার্সেন্ট লসে দেখি তো আমরা এখানের মধ্যে? 69,279 ভাগ 10,80,000, কত পার্সেন্ট লসে আছে? 6% লস আছে, তাই না? লসে আছে। ধরেন আমার পরামর্শে কে যদি মিউচুয়াল ফান্ড যদি হচ্ছে যে ধরেন আমি একজনকে বুদ্ধি দিলাম, এটা আমার বুদ্ধিতে একজন বিনিয়োগ করছে, হ্যাঁ? তাইলে 21 অগাস্ট 17 অগাস্ট 2021 থেকে কাউকে যদি আমি বলতাম যে আপনি একটা কাজ করেন, মিউচুয়াল ফান্ড কিনেন, আপনি মিউচুয়াল ফান্ড অনেক ভালো হবে। তো এরকম ওরা আমি বলছি খবরদার 5 বছর আগে কিন্তু সেল করার ব্যাপারে চিন্তা করেন না আপনি। আপনি অবশ্যই ৩ বছর প্লাস হলে আপনি ইমপ্যাক্টটা বুঝবেন। ৩ বছর আগে ইমপ্যাক্টটা বুঝবেন না। ৫ বছর আগে বিক্রি করার কোনো চিন্তা করেন না আপনি। আপনি ৫-১০ বছরের জন্য করেন বিনিয়োগ। শর্ট টার্মে বিনিয়োগ করবেন না, ৫-১০ বছরের জন্য করেন। ৫ বছরের নিচে হলে করার দরকার নাই। তারে বললাম আমি। এখন এই যে প্রতিনিয়ত যে ন্যাপটা যে ওঠানামা করছে, এটা তো তার চোখের সামনে দেখা যাচ্ছে, তাই না? সে তো তার পোর্টফোলিওতে লগইন করলে দেখতে পাচ্ছে তার পোর্টফোলিও ভ্যালু কত। সে তো দেখতে পাচ্ছে, ওখানে ক্লিয়ারলি লেখা আছে ওখানের মধ্যে। তাহলে এই ব্যক্তিটা ২০২৪ সালের জুন মাসে এসে আমারে কি সে দোয়া করবে না গালি দিবে বলেন? সে আমারে দোয়া করবে না গালি দিবে? গালি দিবে কিনা সে আমারে? হুম? সে গালি দিবে না আমারে? সে বলে আরফিন ডাক্তারের কথা শুনে আমি মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করি, আরফিন ডাক্তার ভন্ড। সে হচ্ছে যে একটা ভন্ড লোক। সে তার কথা শুনে আমি এই কাজটা করে যে বড় একটা ধরা খাইছে সে, হ্যাঁ? কবিতার আকারে গালি দিবে আমাকে সে। অথচ তাকে আমি বলছিলাম যে ৫ বছরের আগে তুমি এটা বিনিয়োগ করবে না। দেখেন আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা আছেন, আমি একটা কথা বলছিলাম আপনাদেরকে। আমি বলছিলাম যে আওয়ামী লীগ যদি ১০ বছর ক্ষমতা থাকে, আমরা ১০ বছরে আমাদের কোনো কিছু আমরা কি করব না? আমরা সেল করব না। আমরা শুধু বাই করব। আওয়ামী লীগ ক্ষমতা থাকলে আমরা বাই মোডে থাকবো। আমাদের গ্রুপে কেউ আছেন এটা? এখানে কেউ আছেন কিনা? আমি আপনাদের কথাটা বলছিলাম কিনা? আমি বলছিলাম আওয়ামী লীগ তারা যদি ২০২৬ পর্যন্ত যদি ক্ষমতা থাকে ওই পর্যন্ত করব। যদি দেখা যায় ওরা ২০৩৪ পর্যন্ত ক্ষমতায় আছে, আমি তাও শুধুমাত্র কিনতে থাকবো, আমি বেচবো না। কারণ ওদের আমলে অর্থনীতি কখনো ঘুরে দাঁড়াবে না। সিমিলার কথা বলছেন না বাইজিৎ ভাই? আমি বলছিলাম প্রয়োজনে আমার বয়স ৪০ হওয়া পর্যন্ত ৪৫ পর্যন্ত আমি বিনিয়োগ করে যাবো। আওয়ামী লীগের আমলে কোনদিন সেল করব না। কারণ ওদের আমলে অর্থনীতি কোনদিন ঘুরে দাঁড়াবে না। কারণ ওদের হচ্ছে ঐতিহ্যগতভাবে হচ্ছে যে ওদের কিছু ফান্ডামেন্টাল প্রবলেম আছে আওয়ামী লীগের মধ্যে। ফান্ডামেন্টাল প্রবলেম আছে। ফান্ডামেন্টাল প্রবলেম থাকলে ওই দল আন্ডারে কোনদিন দেশের অর্থনীতি ভালো হবে না। ফান্ডামেন্টাল কিছু ফল্ট আছে যে প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা। তো আমি এটা বলছিলাম যে ভাই আপনারা কি মন খারাপ করেন না? আমি জানি পোর্টফোলিও নেগেটিভ অনেক, কিন্তু আমরা বিক্রি করব না। আমরা মন খারাপ কেন করব? আমি তো বিক্রি করতেছি না। বিক্রি করে না লস আছে। তাহলে দেখেন, এখানে দেখেন আপনি এইবার তাইলে হ্যাঁ এখন কি না, এখনো সেল মোডে থাকবে না। এখনো সেল মোডের সময় আসে না এখনো। আরেকটু মার্কেট বাড়বে, আরেকটু মার্কেট বাড়বে। কিন্তু আমরা কিন্তু ক্রাইসিস পিরিয়ডে এখনো পার হই নাই কিন্তু। এখন ২-৩ বছর ক্রাইসিস পিরিয়ড থাকবে আপনার। আপনি লোন-টোন পরিশোধ করতে হবে না, আপনার দেশের এত টাকা লোন আপনি এগুলা। সামনে জিনিসপত্রের দাম আরো বাড়বে। কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি কন্ট্রোল করার জন্য বন্ডের রেট বাড়াবে আরো। বন্ডের রেট আরো মেবি বাড়াবে, হ্যাঁ? আরো বাড়াইতে পারে বন্ডের রেট। লোন এগুলো পরিশোধ করবে কে? লোন এগুলা। তো লোন এগুলো সরকার কোত্থেকে পরিশোধ করবে? আপনার টাকা দিয়ে পরিশোধ করবে। কারেন্টের দাম দেখা যায় আর বাড়াইতে হবে। গ্যাসের দাম দেখবে আরো বাড়বে। আমাদের খুবই দুর্গতি আছে কিন্তু।
আর আমাদের যে অন্যতম রপ্তানি পণ্য ওষুধ শিল্পের মধ্যে মনে আগুন লাগছে, ওষুধ শিল্পের মধ্যে শ্রমিকরা ডিস্টার্ব করতেছে। অন্যতম রপ্তানি পণ্য ওষুধ, গার্মেন্টস এগুলোর মধ্যে শ্রমিকরা যে ডিস্টার্ব করতেছে, আমি শঙ্কিত অর্থনীতি নিয়ে আবারও শঙ্কিত। আমি কি যে হয় আল্লাহ পাক জানে, কি যে হয় সামনে আমাদের গার্মেন্টস সেক্টরে অশান্তি। ওষুধ স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর আপনার হচ্ছে যে ফ্যাক্টরিতে আপনার শ্রমিকরা আন্দোলন করতেছে, আপনি কল্পনা করতে পারবেন যে কি ঝামেলা হচ্ছে, কি ষড়যন্ত্র হচ্ছে। স্কয়ারের ফ্যাক্টরিতে আপনার হচ্ছে যে শ্রমিকরা আন্দোলন করতেছে, শ্রমিকরা যেখানে স্কয়ারের মানে ওরা আপনার শ্রমিকদের সুবিধার দিক দিয়ে যেখানে ওয়ান অফ দ্য টপ কোম্পানি ওরা। তো না সঞ্চয় করতে পারবেন না ভাইয়া, সঞ্চয় করতে পারবেন না ভাইয়া, বন্ডে বাড়তে পারে। দেখা যাক নতুন গভর্নর কি করে। সামনে আসলে ২ বছর কি আমরা জানি না সেটা। খারাপই আছে মনে হয়। যাই হোক। তো দেখেন ওই লোক যদি জুন মাসে সে যদি সেল না করতো সে আরো কয়েকদিন ধৈর্য ধরলো, ধরুন আর ২ মাস ধৈর্য ধরলো। এরপরে দেখি তো ২ মাস পরে তার এখানে তার হচ্ছে যে এটা তার এখানে ইমপ্যাক্টটা কি আমরা একটু এখানের মধ্যে একটু খেয়াল করবো। হ্যাঁ, ধরেন সে ২ মাস পরে যদি সে বিক্রি করতো, ধরলাম সে অগাস্ট মাস পর্যন্ত চলে আসছে, কিন্তু ১৮ অগাস্ট পর্যন্ত সেটা সেপ্টেম্বরে কি অবস্থা সেটা আমরা দেখবো। দেখি ১৮ অগাস্ট কি অবস্থা। ১৮ অগাস্ট যদি সে বিক্রি করতো তাহলে সে কয় টাকা পাইতো। ১৮ অগাস্ট যদি সে বিক্রি করতো সে পাইতো এখানের মধ্যে ১১ টাকা ৩০ পয়সা করে ন্যাব এবং সে পাইতো হচ্ছে এত ইউনিট সে বিক্রি করলো। বিক্রি করিয়া সে পাইতো এখানের মধ্যে কত লাখ টাকা, এখানের মধ্যে ১২ লাখ টাকা সে পাইতো এখান দিয়া। হ্যাঁ, এখান দিয়া সে কত ১২,০৯,৯১৪ টাকা সেখানের মধ্যে পাইতো। আর তার এখানের মধ্যে কত টাকা হচ্ছে তার বিনিয়োগ হলো এখানের মধ্যে আমরা যদি দেখি এইখানে ৪০,০০০ সহ টোটাল বিনিয়োগ হচ্ছে কত এখানের মধ্যে। এখানে কি ভুল করছেন নাকি? ১১ লাখ না ভুল করি নাই। ১১,৬০,০০০ টাকা, ১১,৫৯,৯৮৭। মানে তখন তার বিনিয়োগ হলো ১১,৬০,০০০। আচ্ছা আমি রাউন্ড ফিগারটা লিখি এখানের মধ্যে বরং ১১,৬০,০০০। ১ ২ ৩ ৬০,০০০। আর ওই দিন যদি সে বিক্রি করতো তাহলে সে পাইতো কিন্তু তার হচ্ছে যে ১২ লাখ। হ্যাঁ, ২৪ সিএপি ২৪ সিএপি এখন ঘোষণা করে নাই। ঘোষণা করলে তো না আর একটু ইয়ে হবে আরকি। ঘোষণা করে নাই সেটা। ঘোষণা করে না। তাহলে ওই দিন বিক্রি করলে সে কত পাবে সে? এত মাইনাস এত। দেখেন ৫০,০০০ টাকা প্রফিটে চলে আসছে তার। তার মানে কত পার্সেন্ট প্রফিট আছে দেখি তো একটু। তার মানে এখানের মধ্যে এই যে এখানে হিসাবটা আছে এখানের মধ্যে যে সে টোটাল এখানের মধ্যে কত ৪৯,৯১৪ টাকা সে উল্টা এখানের মধ্যে প্রফিটে থাকতো সে তখন। হ্যাঁ, যদি আপনার এটা যদি সেলটা করতো সে হচ্ছে যে আপনার অগাস্ট ২৪ এ যদি সে সেল করতো। হ্যাঁ, আর আজকে যদি সে যদি সেল করে সেপ্টেম্বর মাসে সেল করে তাহলে সে আরো বেশি প্রফিটে থাকতো সে। হ্যাঁ, আরো তার প্রফিটটা কিন্তু আরো বেশি হতো তার। কত পার্সেন্ট প্রফিট হতো সে আজকে যদি সেল করতো এখনকার কারেন্ট রেটে যদি সে সেল করে, কারেন্ট এটার ভ্যালু হচ্ছে আপনার এখন আজকের ন্যাবের মধ্যে ভ্যালু হচ্ছে এখানের মধ্যে আ ১২,২৭,০০০ টাকা হলো তার আজকের দিনে, সেপ্টেম্বরের আজকের দিনে তার এটার ভ্যালু। হ্যাঁ, তাইলে প্রফিট হতো কত ১,২৩,৯৩৭। হ্যাঁ, দেখি তো কত পার্সেন্ট এখানের মধ্যে আজকের দিন আজকে সেপ্টেম্বরে যদি সে ইয়ে করতো তাহলে কতটা প্রফিট হতো তার? এই প্রফিট ডিভাইডেড বাই তার টোটাল ইনভেস্টমেন্ট উইথআউট ডিভিডেন্ড হলো তার ১১,৬০,০০০ টাকা। হ্যাঁ, তাইলে এখানে হিসাব নিকাশের মধ্যে কোনো কিছু ভুল আছে কিনা আচ্ছা আমি একটু দেখি এখানের মধ্যে ১০% প্রফিটের কথা না। টোটাল ইনভেস্টমেন্ট উইথআউট ডিভিডেন্ড হলো ১১,৬০,০০০ টাকা তার বিনিয়োগ। হ্যাঁ, আজকের দিনে ভ্যালু হচ্ছে তার আমি একটু ন্যাপটা দেখে আসি। হ্যাঁ, কারণ হিসেবে ভুল হইতে পারে। আমি একটু আজকের দিনে তার ন্যাপটা দেখে আসি যে আজকে তার হচ্ছে যে ন্যাপ কত। ৫ সেপ্টেম্বর হচ্ছে ১১ টাকা ৪৬ পয়সা হচ্ছে ন্যাপ। ১১ টাকা ৪৬ পয়সা হচ্ছে ন্যাপ তার। ওকে। ১১ টাকা ৪৬ পয়সা হচ্ছে তার ন্যাপ। তাহলে এখানের মধ্যে কত আসবে? কারেন্ট ভ্যালু ঠিক আছে ১১ টা ৪৬ পয়সা ন্যাপ। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ? ভুল করছি আমি? হুম? আমি হচ্ছে যে কোনটা করছি? ও উইথআউট ডিভিডেন্ড না। হ্যাঁ, 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 হ্যাঁ। টোটাল উইথআউট ডিভিডেন্ডটাতে করব আমি এখানের মধ্যে ইনভেস্টমেন্টের মধ্যে। ও এইখান দিয়ে হচ্ছে আমি এখানের মধ্যে এই জায়গার মধ্যে টোটালের মধ্যে এখানে কি ভুল করছিলাম মনে না? যে কোনো জায়গায় ভুল করছিলাম হিসাবটা। টোটাল ইনভেস্টমেন্ট উইথ ডিভিডেন্ড হচ্ছে আপনার উইথআউট ডিভিডেন্ড হচ্ছে এত। আচ্ছা এই হিসাবটা আমি আরেকবার একটু করি। এটা না আরেকবার একটু করি। হ্যাঁ? আরেকবার করলে আমি হিসাবটা মানে আরেকবার করি হিসাবটা এখানের মধ্যে। তাহলে আমাদের ডিভিডেন্ড ছাড়া আমাদের ইনভেস্টমেন্টটা হচ্ছে এখানের মধ্যে আমাদের
কত আমাদের, আচ্ছা আমরা হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট উইদাউট ডিভিডেন্ড হচ্ছে আমাদের দাম আমাদের হচ্ছে F2 F40, এইটা হচ্ছে আমাদের টোটাল ইনভেস্টমেন্ট উইদাউট ডিভিডেন্ড। হ্যাঁ, 11,59,987 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে উইদাউট ডিভিডেন্ড, এটা আমাদের সরি টোটাল ইনভেস্টমেন্ট। ডিভিডেন্ড কতটা দরকারই নেই আমার এখানের মধ্যে, কারণ আমি তো আমার পকেট থেকে তো 11,000 টাকা গেছে, আমার পকেট থেকে এত টাকা গেছে। আজকে যদি আমি বিক্রি করতাম তাহলে আমি পাবো, এই হলো আমার ইউনিট। আজকে ন্যাপ কত, ন্যাপ কত 11,46 বোঝা না, 11,46। আচ্ছা 11,46 না, এত টাকা হচ্ছে আমার আজকের দিন বিক্রি করলাম, আমি এত টাকা কি পাইতাম, 12,27,000 পাইতাম। প্রফিট কত আমার এখানের মধ্যে, তাহলে আমার এখানের মধ্যে প্রফিটটা হইতেছে আমার কারেন্ট ভ্যালু মাইনাস টোটাল ইনভেস্টমেন্ট, এত টাকা 67,000 টাকা প্রফিট। হ্যাঁ এখন হিসাব চলে আসছে, এখন হিসাব নাইস হয়েছে এখন। তো কত পার্সেন্ট প্রফিটে আছি আমি এখানের মধ্যে, তাহলে এই হলো আমার প্রফিট ভাগ এই হলো আমার ইনভেস্টমেন্ট, তাহলে কত পার্সেন্ট এখানের মধ্যে আমি কিন্তু এইখানে পার্সেন্টে নিয়ে 6% আমি এখন প্রফিটে আছি। তাহলে দেখেন আমি যে এখানে জুন মাসে যদি আমি মেজাজ খারাপ করতাম তাহলে আমি 6% নেগেটিভ হয়ে বেরোতে হতো। 2 মাস ধৈর্য ধরার কারণে আমি কি 6% করে লাভে চলে আসছি। এই বছর এখনো ডিভিডেন্ড ঘোষণা করে না, ডিভিডেন্ড ঘোষণা যদি করে আর কি, যদি ডিভিডেন্ড দেয়, গত বছর খারাপ ছিল অবস্থা, যদি ডিভিডেন্ড দেয় তাহলে সেখানে আমার প্রফিট তার একটু বাড়বে। আর আগামী 2 বছর যদি ভালো যায় অবস্থা, সেখানে এটা এটা হচ্ছে আপনার মোটামুটি আপনার হচ্ছে যে 11, 12 বা 13 এরকম একটা অ্যারাউন্ড এই ধরনের প্রফিটে যাবে। আর 2 বছর যদি এটা চলে। এখন একটা জিনিস আপনার ক্লিয়ার কিনা যে আপনি যদি মিউচুয়াল ফান্ডে যদি সিপ করেন, সেক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে, অর্থনীতির অবস্থাগুলো বুঝতে হবে। তাহলে এখানে যে লোক এখানে গত 3 বছর বিনিয়োগ করে গেছে, অর্থনীতির সবচেয়ে খারাপ অবস্থায় বিনিয়োগ করছে, তখন স্টকে কোনো টাকা নাই, মানে স্টকে বিনিয়োগ করতেছে না, দেশের টাকা সব চলে যাচ্ছে, সবাই টেনশনের মধ্যে আছে, দেশের কি হয় ব্যাংকগুলো লুট হয়ে যাচ্ছে, খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছে। তাহলে খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যে সার্ভাইভ করছে, তাহলে সামনে যদি দেশের অবস্থা যদি ভালো হয়, অর্থনীতি যদি একটু যদি ভালো হয়, সামান্য যদি একটু ভালো ধাক্কা যদি লাগে, সামান্য অলরেডি আমি শুনতেছি ফরেন ইনভেস্টর আসতেছে, আর একটু ধাক্কা যদি লাগে তাহলে এই পোর্টফোলিও ইজিলি 12-13% প্রফিটে চলে যাবে। জাস্ট এটা একটু ধাক্কা লাগলে 12-13% প্রফিটে চলে যাবে এটা। হ্যাঁ, এবং যদি আরো 1-2 বছর যদি কন্টিনিউ করে সে, এই ব্যাপারটা ক্লিয়ার কিনা, বুঝতে পারছেন কিনা বলেন। এবং এখানে আপনার প্রত্যেকদিন আপনার পোর্টফোলিও চেক করলে হবে না, আপনার 3 বছর 4 বছর পরে আপনি পোর্টফোলিও চেক করবেন। হ্যাঁ, এখন ডিপিএস করলে কিন্তু ঠিক ওই 6.5% মতো প্রফিট দিত, ডিপিএস এর চেয়ে বেশি প্রফিট দেয় না। হ্যাঁ, 6 বা 6.5 এরকম একটা প্রফিট দিত এখানের মধ্যে। এখন একজন ব্যক্তি কয়দিন পর্যন্ত করবে, তার টার্গেট থাকলো যে বিনিয়োগটা করার জন্য মানুষের টার্গেট থাকে যে 40 বছর পর্যন্ত করবে সে ধরেন, তাহলে এখানের মধ্যে এই 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 বিনিয়োগটা 3 বছর হয়েছে, ধরুন আর 7 বছর ধরে করলো, 7 বছর পরে সে কি করে দিল, অফ করে দিল। অফ করে দেওয়ার পরে শেয়ার ইউনিট কিনলো না, শেয়ার তার ধরেন ইনকাম বন্ধ, সে এরপর কি করবে, সে প্রতি বছর একটা ভালো অ্যামাউন্টে সে কি পাবে, ভালো অ্যামাউন্টে সে ক্যাশ ডিভিডেন্ড সে পাইলো। কিন্তু সেটা কত 10 বছর ধরে যে কালেক্ট করছে, তার ফলে তার কম্পাউন্ডিং হইতে হইতে তার ইউনিট গুলা বেশ ভালো একটা পরিমাণ ইউনিটটা জমছে। কম্পাউন্ডিং প্রথম দিকে কিন্তু বোঝা যায় না, কি বলেন, আমি সেদিন দেখাছিলাম না আপনাদেরকে কম্পাউন্ডিংটা, প্রথম দিকে কিন্তু কম্পাউন্ডিং ইফেক্টটা বোঝা যায় না। কম্পাউন্ডিং ইফেক্ট কখন বোঝা যায়, যত আপনি সামনের দিকে যাবেন তখন কম্পাউন্ডিংটা ইফেক্টটা মারাত্মক লেভেলে, 2-3 বছর 4-5 বছর বোঝা যাবে না, এটা 6 বছর 7 বছর 8 বছর 9 বছর 10 বছর 11 বছর যখন হয়ে যাবে, তখন কম্পাউন্ডিং ইফেক্টটা আপনার হচ্ছে যে এটা কল্পনাতীত লেভেলের হচ্ছে একটা রেজাল্ট এখানের মধ্যে হচ্ছে যে দেখা যায়, রাইট। এটা এটা ক্লিয়ার করে বুঝছেন কিনা বলেন এবার একটু, কারণ গত ক্লাসে এটা আমরা একটু আম, তাড়াহুড়া করে চলে গেছিলাম, এটা বুঝছেন কিনা একটু বলেন, এটা বুঝছেন কিনা এটা সবাই। আচ্ছা এবার আসেন, এখন সিপ করা ভালো কোম্পানিতে সিপ করা লং টার্মের জন্য হচ্ছে আপনার সেফ ইনভেস্টমেন্ট, লং টার্মে 5 বছর 4 বছর 6 বছর 7 বছর 10 বছর লং টার্মে সেফ ইনভেস্টমেন্ট, আপনি অবশ্যই ভালো রিটার্নে যাবেন যদি ভালো কোম্পানি যদি হয়, রিটার্ন আপনার ভালো আসবে এখানের মধ্যে। ব্যাপার হচ্ছে মিউচুয়াল ফান্ডে কি আপনার এই ধরনের মিউচুয়াল ফান্ড করে আপনি কি 20-30-40-50% কি প্রফিট আপনি যাইতে পারবেন কিনা, আপনি ডিপেন্ড করবে সময় যদি বেশি যদি দেন আপনি, সেক্ষেত্রে হয়তো সেটা হবে, কিন্তু এর চেয়ে বেশি প্রফিট জেনারেট করা পসিবল কিনা,
এটা আমরা নিশ্চয়ই অনেকের মনে প্রশ্ন। যে মিউচুয়াল ফান্ড কোম্পানিকে দিলে তো ও কিছু শেয়ারে বিনিয়োগ করতেছে। তো ও তো ম্যানেজমেন্ট ফি রাখতেছে, তার নিজের প্রফিট রাখতেছে, তারপর আমারে দিচ্ছে সে। কিন্তু আমরা নিজেরা কি ওদের মতো করে এরকম করতে পারি কিনা? বা সেটা করতে গেলে কোন রকমের অসুবিধা হতে পারে কিনা? হ্যাঁ? তো চলুন আমরা একটু দেখি। তাহলে আমরা এটা বুঝলাম যে মিউচুয়াল ফান্ড গুলো যারা ম্যানেজ করে ওরা নিশ্চয়ই পড়াশোনা করার লোক, বিভিন্ন জায়গা থেকে ফাইন্যান্স থেকে পড়াশোনা করে আসছে এবং ওরা অনেকেই আম এগুলো নিয়ে তাদের কাজ কারবার। আমরা একটা কাজ করতে পারি না? ওরা কি কিনে ওটা দেখে আমরা সেই শেয়ার গুলো কিনতে পারি না? আমরা দেখব ওরা কি কিনে ওরা। এটা একটা মানে আপনার শর্টকাট হইতে পারে না? সেই শর্টকাটের প্রবলেম গুলো বলব। আমি ধরেন আমি দেখলাম যে ওরা কি শেয়ার কিনে। আমি একটু দেখলাম এখানের মধ্যে। আর এই ফান্ড গুলোর মধ্যে কিছু ফান্ড আছে আবার ধরেন আপনার হচ্ছে যে ইনকাম ফান্ড যেগুলো এই ফান্ড গুলো হচ্ছে সম্পূর্ণ রকম বন্ড বা আপনার ইয়া ভিত্তিক এখানের মধ্যে ধরেন মানি মার্কেটে বিনিয়োগ করা হয় সুদ ভিত্তিক পুরো সিস্টেমটাই ইনকাম ফান্ড যেগুলো। আচ্ছা এখানে আমি এখন এদের পোর্টফোলিওটা দেখবো। ধরেন আপনি চিন্তা করতেছেন আমি একটা কাম করি যে এরা কি কিনা আমি এদেরগুলো একটু দেখবো। আমি অন্য আরো অনেকের পোর্টফোলিওটা আমি হচ্ছে যে এখানের মধ্যে দেখবো। আমি পাবলিকেশনে গেলাম। গিয়ে এগুলো কিন্তু পাবলিশ করতে হয়। এগুলো আপনার হচ্ছে যে পাবলিকলি অ্যাভেইলেবল ডেটা কিন্তু। আমি দেখলাম যে এদের গ্রোথ ফান্ড জুন ৩০ ২৪ এদের পোর্টফোলিওতে কি শেয়ার আছে একটু দেখি এবং তাদের অবস্থাটা কি আমি এখান থেকে একটু গেস করতে পারবো। দেখেন সরি একবার ডাউনলোড করে হচ্ছে যে আমরা দেখি। গ্রোথ ফান্ড মানে হচ্ছে এখানে মেইনলি একটা স্টকের মধ্যে বিনিয়োগ করা হয়, হ্যাঁ? মেইন বিনিয়োগটা লেখেন স্টকে। ওকে। দেখেন তো এখানের মধ্যে তারা কি কিনছে? তারা ব্র্যাক ব্যাংক কিনছে। তারা কি কিনছে? ব্র্যাক ব্যাংক কিনছে। শুরু ইনভেস্টমেন্ট দেখাবো। ফাহাদ ভাই দেখাবো। তাহলে এখানে ব্র্যাক ব্যাংক কিনছে। আচ্ছা ব্র্যাক ব্যাংকে তারা কত ইউনিট কিনছে? ব্র্যাক ব্যাংক তারা হচ্ছে যে 20,10,000 ইউনিট ব্র্যাক ব্যাংক কিনছে তারা। তাদের খরচ পড়ছে কত তাদের? এখানের মধ্যে 6,88,00,000 টাকা তাদের খরচ পড়ছে। তাহলে এই 6,88,00,000 টাকা তাদের খরচ পড়ছে। তারা যখন যদি বেচে এটা তাহলে 6,89,00,000 টাকায় বেচতে পারবে। তারা এখানে হালকা এখানের মধ্যে তারা এখানের মধ্যে মোটামুটি তারা হালকা একটু এখানের মধ্যে লাভে আছে। হ্যাঁ? এখানে তার হচ্ছে যে 0.08% হচ্ছে লাভে আছে। ওকে। দেখি। যেমন আমি নিজে পার্সোনালি ব্র্যাক ব্যাংকে হচ্ছে যে আমি প্রায় হচ্ছে যে এখন ৬০-৭০% বা ৮০% মতো লাভে। আমার ব্র্যাক ব্যাংক কিন্তু ৳২৯ করে এভারেজে। এখন ব্র্যাক ব্যাংক মনে হয় ৫৫ বা ৳৫৬। তাহলে আমি নিজে পার্সোনালি ব্র্যাক ব্যাংকে হচ্ছে যে আমার প্রায় ৬০-৭০-৮০% এর মতো প্রফিটে আছে আমি, হ্যাঁ? আমি ব্র্যাক ব্যাংক মিলে ডাবল হলেও অথবা সেল করব কিনা আমি জানি না এখনো। পরে সিদ্ধান্ত নেব সেল করব কিনা। লাফার্জ হোলসিম দেখা যাচ্ছে যে এখানে এরকম হইতে পারে যে আপনি ওদেরটা দেখে আপনার প্রফিট ওদের থেকে বেশি হইতে পারে এখানের মধ্যে, হ্যাঁ? কারণ ওদের লিমিটেশন আছে সেক্ষেত্রে। ওরা চাইলেও কোন একটা ভালোতে ওরা চাইলেও কিন্তু ওটা মানে আগে থেকে বাই করা বলতে আমি যদি ডিভিডেন্ড পাইয়া আমি কিনছিলাম ব্লকে কিনছিলাম আর ডিভিডেন্ড পাই সেটা ওই যে স্টক ডিভিডেন্ড পাইছি না? ওই প্রাইস কমে গেছে আগে থেকে অল্প করে কালেক্ট করছি আমি। লাফার্জ হোলসিম দেখি এখানের মধ্যে ওদের আছে ১০,৫০,৩৫০ পিস। এটা কস্ট ভ্যালু হচ্ছে ওদের কত টাকা? ৳৭,০০,০০,০০০ কস্ট ভ্যালু। দেখেন এটা কিন্তু মিলিয়নে এই টাকা এটা মিলিয়নে, মিলিয়নে কিন্তু এটা হিসেব করবেন। তাহলে এটা হচ্ছে ওদের এটার ওরা ৳৭,২৮,০০,০০০ কিনছে। বর্তমান ভ্যালু হচ্ছে আপনার ৳৬,৫৪,০০,০০০। তাহলে ওরা এখানের মধ্যে কত? ওরা এখানের মধ্যে ওরা বেশ ভালো ৳৭০,০০,০০০ এখানের মধ্যে ওরা এখানের মধ্যে লসে আছে এখানের মধ্যে, হ্যাঁ? এবং ওদের ভালোই ১০% মতো ওরা লসে আছে এটা। আচ্ছা। তার ব্রিটিশ আমেরিকান টোবাকো ৩০,৪১৪ পিস কিনছিল। ওরা হচ্ছে ওদের ৳৪,০০,০০,০০০ দিয়ে কিনছিল। বর্তমান ভ্যালু হচ্ছে ৳২,৬৬,০০,০০০। তাইলে ওরা হচ্ছে এখানের মধ্যে বেশ ভালো পরিমাণে ওরা ৳১,৫০,০০,০০০ মানে আপনার হচ্ছে ৳১,৫০,০০,০০০ টাকার মতো লসে আছে। ৩৬% হচ্ছে লসে আছে। আমি নিজে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে লসে এত বেশি না। লসে মেবি 20% এর কম। কারণ আমার ব্রিটিশ আমেরিকান টোবাকো কিনে ৳৪৯৮ করে কেনা। এখন মনে হয় ৳৪৩০ করে। তো কত পার্সেন্ট লস হিসাব করেন আপনার? ওদের চেয়ে কমই হবে আমার লস, তাই না? তারপরে বার্জার হচ্ছে যে আপনার কেনা হচ্ছে যে আচ্ছা এটা কিন্তু জুনে। এখন ওদের লস আর কমবে। কারণ এখন সব প্রাইস বাড়ছে তো। এই যে জুনের হিসাবটা এটা জুনের ৩০ তারিখ ওদের পোর্টফোলিও। এখন এদের পোর্টফোলিও হিসাব করলে এটা এখন তো ব্র্যাক ব্যাংকের প্রাইস আরো অনেক বাড়ছে। ব্রিটিশ আমেরিকান টোবাকো অনেক বাড়ছে। সবগুলো বিএক্স ফানও কমছে এখান দিয়া। মেরিকো ওরা ২৭,১৭০ পিস কিনছে। এর হচ্ছে যে আপনার তাদের খরচ হচ্ছে ৳৬,০০,০০,০০০ খরচ হয়েছে ওদের এখানের মধ্যে। তারপর ৬,৫৪,০০,০০০ টাকা খরচ হয়েছে। এখানে ওরা ৬,১৮,০০০ টাকা ওদের এবং ওরা এখানে লসে আছে। আচ্ছা। আ ৩০,০০,০০০ টাকা লসে আছে। তো এইভাবে হচ্ছে যে এদের পোর্টফোলিওটা আমরা এনালাইজ করলাম। কি তারা কিনছে। হ্যাঁ?
আপনি দেখলেন ওরা কত টাকা কিনছে, লাভে আছে নাকি লসে আছে। দেখেন ওরা 20 বছর মেয়াদী বন্ড কিনছে, 20 বছর মেয়াদী ওরা কি কিনছে, ওরা বন্ড কিনছে 2,70,000 পিস বন্ড কিনছে ওরা এখানের মধ্যে, প্রতি ইউনিট 100 টাকা করে বন্ড কিনছে ওরা। বন্ডে কেনা কত, বেচা কত, বন্ডের মধ্যে আর এখন একটু হালকা প্রফিটও আছে। বন্ডে তো একটা ইন্টারেস্ট আসে, আবার ক্যাপিটাল গেইন হয় বন্ডে। দেখেন 2.71% কি বন্ডের মধ্যে ওরা প্রফিট আছে, 2.71% প্রফিট আছে বন্ডে। বন্ডে ক্যাপিটাল গেইন কেমন হয় আপনাদের আমি দেখাছিলাম। হুম, কত প্রাইসে কিনছে দেখা যায় না কেন? কেন দেখা যাবে না কেন? এই যে কস্ট ভ্যালু দেখেন, কস্ট ভ্যালু এগুলো এগুলো কিনছে ওরা 68.89 মিলিয়ন, এটা মিলিয়ন এটা। তাহলে 6,88,90,000 টাকা তার কস্ট প্রাইস। এটা মার্কেট প্রাইস। বুঝতে পারছেন? ওকে। এখানে সে 1,95,00,000 টাকার হচ্ছে বন্ড কিনছে, হ্যাঁ? এখন হালকা একটু প্রফিট আছে এখানের মধ্যে। ওকে। তাহলে এখানে সে আর কি করছে এখানের মধ্যে? সে এখানের মধ্যে বন্ড কিনছে। তারপরে সে হচ্ছে এখানের মধ্যে দেখেন সে আইডিএলসি ফাইন্যান্সের মধ্যে সে ডিপিএস করছে কিছু এখানের মধ্যে। এই যে এখানে ইন্টারেস্ট রেট এগুলো। কর্পোরেট বন্ড কিনছে 7% এ, আরো কিছু বন্ড কিনছে সে। আচ্ছা, তার টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে এত। এটা হচ্ছে তার এখানের মধ্যে 72 কোটি টাকা তার টোটাল ইনভেস্টমেন্ট। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে তার পোর্টফোলিও আমি দেখলাম। এখন অবশ্যই এটা জুন 30 এর পোর্টফোলিও। এখন পোর্টফোলিও দেখলে এটা সে অনেক প্রফিটেই থাকবে এখানে মধ্যে, সবগুলো প্রফিটে থাকবে। কারণ এখন এগুলোর সবগুলো না হলেও অধিকাংশগুলো প্রফিটে চলে আসবে এখানের মধ্যে। কারণ এখন তো মার্কেট অনেক বাড়ছে। গ্রামীণ ফোন বাড়ছে। এখন অনেক বাড়ছে গ্রামীণ ফোন। সে 2.42% প্রফিটে দেখা যাচ্ছে এখানে। কিন্তু এখন পোর্টফোলিও হিসেব করলে সে আরো অনেক বেশি প্রফিটে থাকবে তার। কারণ প্রাইস তো অনেক বাড়ছে। তাহলে এটা আমরা আইডিএলসি গ্রোথ ফান্ডের পোর্টফোলিওটা দেখলাম। এখন আমরা অন্য একটা ফান্ড দেখি আমরা। আমরা হচ্ছে শান্তার ফান্ড গুলো দেখি একটু। আমরা দেখি একটু শান্তার তার ফান্ডের মধ্যে কি আছে। হুম, ব্র্যাক ডাবল হয়ে গেছে, রাইট? না, ব্র্যাক জুনও ব্র্যাক প্রাইস ভালোই ছিল। রেট নিচ্ছে না 80 টাকা রেটে, কিন্তু তা তো দেখা যায় না। স্টক 100 টাকা রেটে। ও আচ্ছা, বন্ডের হচ্ছে যে বন্ডের প্রতি ইউনিট কিন্তু আপনার তোমার হচ্ছে যে দিতে হবে তোমার 100 টাকা করে। আচ্ছা, আমরা লিখি যে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট, হ্যাঁ, শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট। আমরা শান্তার ফান্ডগুলো একটু দেখি এখানের মধ্যে। শান্তার ফার্স্ট ইনকাম ফান্ড দেখি অবস্থা তাদের। এদের যে একদিন বলছিল ভাই সরিয়া ফান্ড, এই সরিয়া ফান্ড প্রত্যেকের আছে দেখেন, যে সরিয়া ফান্ড আছে এখানের মধ্যে। ওকে। আচ্ছা, এখানের মধ্যে ওরা কি কি কিনছে আমরা একটু দেখি। আমরা কয়েকজনে দেখবো যে কে কি কিনতেছে না কিনতেছে, আমরা ওদের নিয়ে একটু গবেষণা করতেছি, হ্যাঁ? ওকে, ওদের হচ্ছে যে পোর্টফোলিও হচ্ছে জুনের, সেপ্টেম্বরে বুঝতে পারবেন যে তার আসল তার এখানে কি কি আছে। সেপ্টেম্বরে তার পোর্টফোলিওটা যখন রিলিজ করবে। আচ্ছা, এখানে একটু দেখি আমরা তারা কি কিনছে। এখানে দেখেন ব্যাংক সেক্টর থেকে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট কি কিনছে, ওরা কিন্তু ব্র্যাক কিনছে না। এরও কিন্তু এখানের মধ্যে আপনার হচ্ছে যে শান্তার টপ ম্যানেজমেন্টে ফ্যামিলি মেম্বারদের পার্টিসিপেশন বেশি, হ্যাঁ ইম্প্যাক্ট থাকতে পারে, থাকতে পারে। ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফ্যামিলি মেম্বারদের ইনভলভমেন্ট বেশি, কারণ প্রথম ভাই ব্রাদাররা তো বিনিয়োগ করবে। এরা ব্র্যাক ব্যাংক কিনছে, ব্যাংক থেকে সিমেন্ট থেকে লাফার্স কিনছে, আইটি সেক্টর থেকে আইটিসি কিনছে, খাবার সেক্টর থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো কিনছে, ফুড এন্ড অ্যালার্ট থেকে মিশরানের থেকে বার্জার কিনছে, ফার্মা থেকে ওরা বিকন কিনছে, ইগনেসিনা কিনছে, টেকনোড্রাক কিনছে, স্কয়ার কিনছে, ম্যারিগো কিনছে। টেকনোড্রাক মানে ওরা আইপিও থেকে পাইছে, বা হচ্ছে যে ওরা হ্যাঁ পরে কিনতে পারে ওরা। টেক্সটাইল সেক্টর থেকে ওরা স্কয়ার টেক্স কিনছে, টেলিকমিউনিকেশন থেকে ওরা সাবমেরিন কেবল কিনছে, হ্যাঁ। আপনি বললেন যে বলতে পারেন যে এখানের মধ্যে আপনার হচ্ছে যে যে এই বৈচিত্র্যটা হচ্ছে যে কেন এখানের মধ্যে যে একজন এক একটা কেন কিনে, কারণ একজন আপনার হচ্ছে যে বিনিয়োগ দর্শন এক এক রকমের। কিছু কমন জিনিস পাবেন, যেমন ব্যাংক সেক্টর সবাই ব্র্যাক ব্যাংকে কিনে, হ্যাঁ ব্র্যাক ব্যাংক যেহেতু টপ ব্যাংক, তো দেখবেন সবার কমনলি ব্র্যাক ব্যাংক, সবার ব্যাংক সেক্টরে ব্র্যাক ব্যাংক সবার পোর্টফোলিওতে মোটামুটি পাবেন। খাবার সেক্টর থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো সব সব সেক্টর সবাই পাবেন, কারণ ব্রিটিশ আমেরিকান টোবাকো, ব্যানসন যে সিগারেট, আরো কি সিগারেট আছে মনে হয় ওদের, ডার্বিও মনে হয় ওদের, না ডার্বি বা এরকম যেগুলো আছে। তো খাবার সেক্টর থেকে রিসেন্ট মেগাটো মোটামুটি কমনলি পাবেন। তারপর হচ্ছে আপনার ইয়া থেকে ইবনে সিনা ভালো শেয়ার, হ্যাঁ ইবনে সিনা ভালো শেয়ার। তো ফার্মা সেক্টর থেকে আপনি ধরেন স্কয়ার, হ্যাঁ মেরিকো, মেরিকোর ফার্মা এন্ড কেমিক্যাল সেক্টরের মধ্যে এগুলো মোটামুটি কমনলি ধরেন সবার মধ্যে পাবেন। টেক্সটাইলে সবাই বিনিয়োগ করতেছে না, শান্তা যেমন টেক্সটাইলে বিনিয়োগ করছে, আমরা টেক্সটাইলে সাধারণত বিনিয়োগ করি না। বা এখন অনেক ভালো কোম্পানি টেক্সটাইলে বিনিয়োগ করে না, কারণ টেক্সটাইলের ফিউচার আসলে খুব একটা ভালো না। তারপর টেলিকমিউনিকেশন থেকে ওনারা সাবমেরিন কেবলও করছে, কেউ গ্রামীণ ফোনে করছে, হ্যাঁ এরকম আর কি। এখন ওরা গ্রামীণ ফোন কেন কিনে নাই, কারণ এখানের মধ্যে ওরা চাইলেও কিন্তু একটা সেক্টরের মধ্যে ওরা সার্টেন পোর্শনে বেশি কি বিনিয়োগ করতে পারবে না। একটা নির্দিষ্ট সেক্টরের মধ্যে কিন্তু ওরা চাইলেও ওরা কি করতে পারবে না, 10% বেশি বিনিয়োগ করা পসিবল না। এই জন্য হচ্ছে যে ওদের
ওরা চাইলো আমাদের পার্সোনালি আপনি ধরেন চিন্তা করেন একটা 5টা শেয়ার কিনবেন। একটা 20% করে 5টা পোর্টফোলিওতে রাখবেন। ওরা চাইলে ওটা করতে পারবে না। ওদেরকে একটু ডাইভার্সিফাই করতে হবে, হ্যাঁ? একজন বিনিয়োগ দর্শন একেক রকমের সেভাবে। যেমন এখানের মধ্যে ওদের কিছু ফালতু ইনভেস্টমেন্ট আছে। দেখেন এই যে বেক্সিমকো গ্রিন সুগের মধ্যে ওরা ইনভেস্ট করছে। বেক্সিমকো গ্রিন সুগ। এটা অবশ্য ওদের এটা মেবি আপনার প্রেশার ছিল। তো এটাতে সুগের অবস্থা তো খুব খারাপ এখন, তাই না? সুগ কিন্তু আপনার এখন মানুষের সুগ তো এখন অবস্থা খুবই খারাপ। এটা কি যে হয় আল্লাহ জানে। যাক এটা অবশ্যই অ্যাসেট আছে কিছু ওদের ইয়ে বানাইছে, সোলার-টোলার বানাইছে। বেক্সিমকো সুগ কিনছে ওরা। এখান দিয়ে একটু প্রবলেম আছে ওদের। বিশাল অ্যামাউন্টের সুগ কিনছে ওরা। এগুলো ওদের বিনিয়োগ। তাহলে এই দুটার মধ্যে যদি কম্পেয়ার করতে বলি আমি এখন আপনাকে শান্তার পোর্টফোলিও আর যদি আমি আপনাকে আইডিএলসির গ্রোথ ফান্ডে কম্পেয়ার করতে বলি তাহলে আমি এখানের মধ্যে আমার এখানে কয়েকটা জিনিস পছন্দ হয় নাই। যেমন টেকনোড্রাগ। টেকনোড্রাগ খুবই ওরকম বিখ্যাত কোনো কি টেকনোড্রাগ আমার পছন্দ হয় না যেরকম। আমি এটা পছন্দ করি নাই। এটা আমার পছন্দ হয় নাই। তারপর হচ্ছে যে টেলিকমিউনিকেশনের সাবমেরিন হচ্ছে ঠিক আছে, সাবমেরিন এক অর্থে ভালো আছে। কিন্তু সাবমেরিনের যে ভালো শেয়ার ছিল। সাবমেরিন ঠিক আছে ভালো শেয়ার, মনোপলি আছে। কিন্তু সাবমেরিনের সামনে মনোপলি থাকবে না। কারণ সামনে আরো অনেক লাইসেন্স দেওয়া হবে। তাহলে এই দিক দিয়ে আমার মনে একটু খটকা আছে ওদের। স্কয়ার টেক্সট আমি টেক্সটাইল সেক্টর যাইতে আগ্রহী না। আমি টোটাল টেক্সটাইল সেক্টর যাইতে আমি আগ্রহী না। কারণ টেক্সটাইল সেক্টরের ফিউচার খুবই খারাপ বাংলাদেশে। সামনে গার্মেন্টস সব আফ্রিকার দিকে চলে যাবে। তো টেক্সটাইল সেক্টরের অবস্থা যদি খারাপ হয় এরকম তাহলে আমি টেক্সটাইল সেক্টর ঢুকবো কেন এখানের মধ্যে? যারা টেক্সটাইলে বিনিয়োগ করে আমি এটা লং টার্মে কেন থাকবো? টেক্সটাইলের ভবিষ্যৎ খুব একটা ভালো না বাংলাদেশে। তাহলে এটা আমার পছন্দ হয় নাই। বেক্সিমকো সুগো এটা আমার পছন্দ হয় নাই। এখানে আমি পছন্দ করলাম না এটা। তারপরে ইসলামী ব্যাংকের একটা পারপেচুয়াল মুদ্রা বন্ডে বিনিয়োগ করছে ঠিক আছে। এটা রেট যদিও কম, ঠিক আছে এটা খারাপ না। ওরা আরো অনেকগুলো করছে ওরা যেগুলো হচ্ছে যে তার মানে আমরা বলতে পারি যে এখানের মধ্যে মোটামুটি আইডিএলসি গ্রোথ ফান্ডের তুলনায় এদেরটা আমরা একটু কম ভালো বলতে পারি। খারাপ বলবো না, একটু কম ভালো বলতে পারি এটা। আচ্ছা অন্য একটা ফান্ড দেখি আমরা অন্যদের। এক কোম্পানি সবগুলো ফান্ড দেখলে দেখবেন সবগুলো একই রকমের প্রায়। আচ্ছা আমরা হচ্ছে ভিআইপি অ্যাসেট ম্যানেজমেন্ট যেটা আমি অনেক ভালো বলছি ওদের ফান্ডটা দেখি আমি। ভিআইপি অ্যাসেট ম্যানেজমেন্টের ফান্ড দেখি। অ্যাসেট ম্যানেজমেন্ট এরও বেশ হচ্ছে যে এদের বেশ রেপুটেশন আছে ফান্ড ম্যানেজমেন্টে। এরা বাংলাদেশে খুব লিডিং একটা মিউচুয়াল ফান্ডের ইয়ে দিছে যেটাকে হিউজ এটা টিভিএস এর মধ্যে মনে এটা নিয়ে নিউজ টিউজ হয়েছে হিউজ 16-17% কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ দিছে যেটা মানুষের রেকর্ড রেকর্ড ওদের। আমরা একটু ওদের ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড গুলি দেখি কি কি আছে। ওদের ওপেন মিউচুয়াল ফান্ড গুলোর মধ্যে দেখা যাচ্ছে এখানের মধ্যে ভিআইপি এসিবিএল ফার্স্ট ইউনিট ফান্ড 2021 সালে শুরু হয়েছে। আচ্ছা ভিআইপি এনএলআই ফার্স্ট ইউনিট ফান্ড এটা একটু দেখি কি অবস্থা। 2022 সালে শুরু করছে এটা। এইটা মূলত আগে একটা ওপেন এন্ড এটা মূলত আগে একটা ইয়া ছিল আপনার ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড ছিল। সেই ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডটা সেপ্টেম্বর 2022 আইসা তারা এটাকে ওপেন এন্ডে কনভার্ট করে ফেলছে ভোটাভুটির ভিত্তিতে। তো এইটার আমরা একটু দেখি তাদের এখানে ম্যানেজমেন্ট সার্টিফিকেট কই তাদের পোর্টফোলিওটা একটু দেখতে হবে আমাদেরকে। পোর্টফোলিওটা কই ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ড ন্যাব আর্কাইভ ফিনান্সিয়াল পারফরম্যান্স এই যে তাদের পোর্টফোলিওটা দেখি একটু। আমরা কোনটা দেখবো? আমরা এনএলএফ ফার্স্ট ইউনিট পোর্টফোলিওটা দেখি কি কি আছে দেখি। তাদের রেপুটেশন তারা কি কিনছে কি কিনে এত প্রফিট করছে কত কিছু দিনে তারা। এটা আগে আপনার হচ্ছে যে ইয়ে ছিল ক্লোজ এন্ড ছিল ওপেন এন্ড হয়েছে দেখি ওরা কি কিনছে। এটা অনেক হাইপ উঠছে এটা নিয়ে ওদের বেশ দেখি তো ওরা একটা বন্ড কিনছে আশুগঞ্জ পাওয়ার সেক্টরের বন্ড একটা কিনছে ওরা। ওরা ব্র্যাক ব্যাংক কিনছে। তারপর হচ্ছে স্কয়ার ফার্মা কিনছে। ওষুধ সেক্টর থেকে রেনাটা কিনছে। কেমিক্যাল থেকে ওরা মেরিকো কিনছে। একটা বেশি খেয়াল করেন এখানের মধ্যে ওরা কিন্তু চাইলে সব টাকা স্কয়ার কিনতে পারবে না। দেখেন ওরা এখানের মধ্যে একটা সার্টেন স্টকে কি করতে পারবে না। ওরা নির্দিষ্ট পার্সেন্টের উপর যাইতে পারবে না কিন্তু হ্যাঁ। আচ্ছা দেখেন এখানের মধ্যে ওরা হচ্ছে রেনাটা গেল মেরিকো গেল লাফার্স কিনছে। তারপর খাবার থেকে ব্যাডবিসি কিনছে। ট্যানারি থেকে ওরা বাটাসু কিনছে। টেলিকমিউনিকেশন থেকে ওরা গ্রামীণ ফোন কিনছে। ইলেকট্রনিক্স থেকে সিঙ্গার কিনছে এবং মিসেলেনিয়াস থেকে বার্জার কিনছে। বার্জার ভালো একটা কোম্পানি এগুলো কিনছে। এরপরে ওরা অন্য কোনো বন্ড টন্ড কিনা নাই। অন্য বন্ড ও ওরা হচ্ছে যে ইসলামী এটা সোশ্যাল এটা কি এসসিবিএল ব্যাংক। এসসিবিএল ব্যাংক কি জিনিস? সাউথ ইস্ট ব্যাংক মানে না? সাউথ ইস্ট ব্যাংক বা এরকম কিছু একটা। সাউথ ইস্ট ব্যাংকে ওরা হচ্ছে যে 6.5% ওরা ইয়া করছে। ওরা হচ্ছে যে এফডিআর করছে শর্ট টার্ম। ব্র্যাক ব্যাংক এফডিআর করছে এবং ওরা কি সোশ্যালিস্ট এটা কি সাউথ ইস্ট ব্যাংক মনে হয়। এসিবিএল কি সাউথ ইস্ট ব্যাংক না? এখানে কিছু টাকা পয়সা রাখছে ওদের। আচ্ছা এই হচ্ছে ওদের অবস্থা। তাহলে
এখন আপনি এগুলা গবেষণা করে আপনি সাউথ ইস্ট আচ্ছা। এখন এগুলো গবেষণা করে আচ্ছা আরো একটা দুটো হচ্ছে যে আমরা হচ্ছে আগে আমি আপনাদের প্রশ্ন করব কিন্তু আমরা শেষ করে দিব আমরা। শেষ করার আগে আমি আপনাদের একটা প্রশ্ন করব এরপরে। আর কোনটা দেখতে চান? আচ্ছা গ্রামীণ ব্যাংক এইমসটা দেখি আমরা। তবে ওদের একটা দর্শন হচ্ছে ওরা সব দুনিয়ার সবই কিনে। ওরা মেইনলি আইপিও ধরে ওরা। ওরা মিলে হচ্ছে আইপিও মারে। এবং এটা হচ্ছে যে খুবই কনজারভেটিভ ইয়া পাবলিকেশন কত উইকলি অ্যানুয়ালি ফার্স্ট ইউনিট ফান্ডটা দেখি গত বছর চালু হয়েছে এটা পোর্টফোলিওটা দেখি জুনে দেখি ওরা কি কিনছে এদেরও ফান্ড ম্যানেজমেন্ট মোটামুটি আছে কিন্তু এদের কারেন্টলি যে ফান্ডটা এটা হচ্ছে যে এটার ইয়েটা আমার পছন্দ হয় নাই যাক ওদের নিচে দর্শন কিছুটা ওরা নিচে পজিশনে করছে যে দেখি তো ওরা আপনার হচ্ছে যে প্রচুর ইয়া কিনছে স্টক কিনছে আপনার ইয়া থেকে আপনার এসএমই মার্কেট থেকে কিনছে হ্যাঁ এসএমই মার্কেটের স্টক গুলো হচ্ছে এগুলো অনেক প্রফিট হতে পারে আবার বেশ ভালো অ্যামাউন্টে লস হতে পারে আলমদিনা ফার্মা কিনছে আমি নাম শুনে নাই আমার পছন্দ হয় নাই অ্যাগ্রো অর্গানিকা এটা কিনে মন দেখি তো ওরা হচ্ছে যে এটা কিনে লাভে আছে বাট আমার তো পছন্দ ভালো লাগে নাই বিএসসি শিপিং কর্পোরেশন এটা আমার খুব পছন্দ না সরকারি শেয়ার বাট ভালো না এসএমই মার্কেট মানে হচ্ছে আপনার স্মল এন্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজ ওগুলো মেইন মার্কেটে ট্রেড হবে না আপনার আমরা যে মেইন মার্কেটে ট্রেড করি না পার্সোনালি ওরকম না আপনি ওগুলো ব্লক মার্কেটে ট্রেড হয় ওগুলো হচ্ছে এসএমই মার্কেট আলাদা আছে ওখানে আপনার ব্রোকারকে বললো ওখানে তো ওখানের মধ্যে আপনার বিনিয়োগ করার জন্য আপনার পোর্টফোলিওতে 30 লাখ টাকা মনে থাকতে হবে মেইনলি 30 লাখ টাকা বিনিয়োগ যদি থাকে আপনার মেইন মার্কেটে তাহলে এসএমইতে যাইতে পারবেন আপনি ক্রাফটসম্যান ফুটওয়ার আমার পছন্দ হয় না ঢাকা ইলেকট্রিক সাব ডেস্কো আমি কোনো পাওয়ার সেক্টর বিনিয়োগ পছন্দ করি না মিডল্যান্ড ব্যাংক পছন্দ হয় নাই এমকে ফুটওয়ার ওরা হয়তো প্রফিটে আছে বাট আমার এটা পছন্দ হয় নাই এটা ভালোই প্রফিট আছে এমকে ওরা মানে আইপিও পাইছে এটা সম্ভবত এনআরবি ব্যাংক একদম পছন্দ হয় না ভুয়া ব্যাংক পদ্ম অয়েল কোম্পানি হ্যাঁ পদ্ম অয়েল ঠিক আছে যমুনার পদ্ম অয়েল সরকারি অয়েল কোম্পানি এগুলার প্রচুর ডিভিডেন্ড দেয় পাওয়ারগ্রিড কোম্পানি আমার একদম পছন্দ হয় নাই রবি পছন্দ হয় নাই আমার শাহজালাল ইসলামী ব্যাংক ভালো আছে শেখদার ইন্স্যুরেন্স পছন্দ হয় না ইন্স্যুরেন্স ফুল সেক্টরটা আমি বিনিয়োগ করি না পছন্দ না স্কয়ার ফার্ম ভালো আছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স একদম পছন্দ না ইন্স্যুরেন্স ভালো লাগে না তিতাস গ্যাস ফালতু ওয়েব কোস্ট এগুলো এসএমই মার্কেটে সম্ভবত ওরা কিনছে ওরা সম্ভবত প্রফিটেবিলিটি থাকতে পারে এগুলো কিনার পেছনে ওদের নিশ্চয় দর্শন আছে ওদের কিছু একটা আর কিছু আইপিও পাইছে রবি কেন রবির হচ্ছে যে রবি খুব একটা প্রফিটেবল কোম্পানি না এই জন্য রবি প্রফিটেবল কোম্পানি না এই জন্য পছন্দ না লং টার্ম রবি খুব মানে এখন রবি যদি কোনো কারণে যদি ফিরে আসতে পারে সেটা দেখা যাবে যদি ওরা যদি ধরো অনেক ভালো করতে পারে হ্যাঁ তো এখন এখানের মধ্যে আমি তাহলে আমার এই পোর্টফোলিও দেখে মনে হলো না এটা আমার কি হয় না আমার ওরা বন্ড কিনছে বেশ ভালো অ্যামাউন্টের বন্ড কিনছে ও দেখিছে তার মানে এরা এখানের মধ্যে কস্টিং এর একটা বড় অংশ কি দেখেন এখানের মধ্যে এটা কি মিলিয়নে না এটা কস্ট ভ্যালু এটা হচ্ছে মিলিয়নে আচ্ছা দেখেন এখানের মধ্যে সে হচ্ছে যে 2 কোটি 2 কোটি 2 কোটি 6 কোটি টাকার এখানে একটা ভালো একটা বন্ড কিনেছে 6 কোটি টাকা আর এখানে 27 কোটি টাকা সে বিভিন্ন স্টকে কিনছে সেই স্টক গুলো তার অনেকগুলো স্টক হচ্ছে তার মার্কেট ভ্যালু এই যে তার 27 কোটি টাকা তার হলো কেনা প্রাইস আর বেচা হলো 24 কোটি টাকা এখন এখানের মধ্যে এটা দেখে মনে হইতে পারে যে ওরা এগুলো কিনলো যে তো এগুলো হচ্ছে যে কেন কিনলো এটা আমি জানি না কারণ আমি এসএমই মার্কেট তো আমার বিনিয়োগ নাই এসএমই মার্কেট নিয়ে আমি গবেষণা করি না ওরা হয়তো ওদের লোক থাকতে পারে ওরা হয়তো জানে যে এটার প্রাইস বাড়বে বা এটা কোনো একটা ভবিষ্যৎ ওরা কিছু একটা দেখতে পাচ্ছে এই জন্য ওরা কিনতে পারে ওরা হুম। বা এই স্টক গুলো সেল করে কি নেক্সট কোয়ার্টারে কি কিনা দেখাবে হ্যাঁ নেক্সট কোয়ার্টারের সাথে কম্পেয়ার করলে বোঝা যাবে যে এই কোয়ার্টার ওরা কি করছে ওরা কোনোটা থেকে বেচছে কিনা কিনছে কিনা এটা হচ্ছে আমরা বের করতে পারবো এ হচ্ছে মোটামুটি আপনার এখানে আমি কমন অনুগুলো দেখালাম আপনাদের মতো ইচ্ছা মতো আপনারা এখানের মধ্যে কি নিজেরা নিজেদের মতো করে আরো বিভিন্ন কোম্পানিগুলো ফান্ড গুলো দেখতে পারেন যদি দেখেন ফান্ড গুলো কিছু জিনিস আপনি কমনলি পাবেন ধরুন ব্যাংক সেক্টরের মধ্যে কমনলি কোনটা পাচ্ছেন আপনি এখানে ব্যাংক সেক্টর থেকে কমনলি কোনটা পাচ্ছেন আপনি এখানের মধ্যে ধরুন আপনি এগুলো দেখে আপনি ধরুন পড়াশোনা তেমন করলেন না ব্যাংক সেক্টরে ব্র্যাক ব্যাংক কমনলি দেখবেন সবাই কিনতেছে ব্র্যাক ব্যাংক কমনলি পাচ্ছেন আপনি কোনো পড়াশোনা ছাড়াই আপনি বুঝতে পারতেছেন ব্র্যাক ব্যাংক আপনার হচ্ছে যে ভালো শেয়ার পড়াশোনা ছাড়াই বোঝা যাচ্ছে তবে ব্র্যাক ব্যাংক ভালো শেয়ার যাবে টুক করে ব্র্যাক ব্যাংক এখন কিনে ফেলবেন এরকম হবে না ব্র্যাক ব্যাংক অলরেডি অনেক প্রাইস অনেক বেশি বাড়ছে প্রাইস আর ব্র্যাক ব্যাংকের প্রাইস বাড়ার কারণ হচ্ছে মেইনলি বিকাশ বিকাশ যেহেতু হিউজ ইনকাম করতেছে বিকাশের প্রফিটটা যদি ব্র্যাক ব্যাংকের মেইন প্রফিটে যোগ হয় সেহেতু ব্র্যাক ব্যাংকের প্রাইস বেড়ে গেছে সামনে বিকাশের নিয়ে অনেক অনেক মানুষ অনেক বেশি আশাবাদী বিকাশের কারণে ব্র্যাক ব্যাংকের প্রফিট বেড়ে গেছে ফার্মা সেক্টরে যদি আসেন আপনি কমনলি কি পাচ্ছেন আপনি স্কয়ার পাচ্ছেন মেরিকো পাচ্ছেন আর কমনলি কি পাচ্ছেন এখানের মধ্যে স্কয়ার মেরিকো খাবার সেক্টর থেকে কোনটা পাচ্ছেন খাওয়া সেক্টর থেকে বিকাশের আইপিও আসতে পারে কিনা
বিকাশের আলাদা করে তো, বিকাশ আলাদা করে কিছু না, বিকাশ তো ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারি। বিকাশ আলাদা করি তো মনে হয়, আমি জানি না এটা আসলে বিকাশ আলাদা করে কিছু করতে পারে কিনা আমি জানি না। বিকাশ ডিজিটাল ব্যাংক করলে আলাদা করে কিছু করতে পারে কিনা আমার আইডিয়া নেই এটা। বিকাশ তো ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারি। তাহলে কমনলি আপনি খাবার সেক্টর থেকে ব্যাট বেশি পাচ্ছেন আপনার। হ্যাঁ, টেলিকমিউনিকেশন সেক্টর থেকে কোনটা পাচ্ছেন কমনলি? টেলিকমিউনিকেশন থেকে গ্রামীণ ফোন পাচ্ছেন, তাই না? কমনলি দেখবেন আপনার গ্রামীণ ফোন পাচ্ছেন এখানের মধ্যে। তাহলে এখন একটা ব্যাপার খেয়াল করেন, তাহলে আপনি অনেক বড় হচ্ছে যে আপনার ইয়ে না হয়েও, অনেক কাবিল লোক না হয়েও, আমাদের এখানে ৪০০টা স্টক আছে, ৪০০টা। এতগুলা এই যে ৪১৪টা স্টক আছে। আমরা ৪১৪টা হচ্ছে মেরিকো প্যারাশুট ছাড়া, ওরা হচ্ছে যে প্যারাশুট ছাড়া ওরা হচ্ছে যে হ্যাঁ মেরিকো শ্যাম্পু-ট্যাম্পু আছে ওদের, আরো অনেকগুলো জিনিস আছে। মেরিকো প্রোডাক্ট আরে পড়েন, মেরিকো বিডি সার্চ দেন, মেরিকো বিডি, মেরিকো বিডি দেখেন কি কি প্রোডাক্ট আছে। একটা জিনিস মনে রাখবেন, যে কোম্পানির প্রোডাক্ট আপনি নিজে ব্যবহার করেন না সেই কোম্পানির আপনি শেয়ার কেনার দরকার নাই। হ্যাঁ, আপনি যে কোম্পানি জানেন না যে হচ্ছে যে এই কোম্পানি কি কি প্রোডাক্ট আছে, সেই কোম্পানিতে কখনো ঢুকবেন না। এই ব্যাপারটা এটা মনে থাকবে জিনিসটা। আপনি নিজে পার্সোনালি যে কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করেন না সেই কোম্পানির শেয়ার কখনো কিনবেন না। আপনি সেই কোম্পানির শেয়ারটা কিনবেন যে কোম্পানির প্রোডাক্ট আপনি নিজে বাসায় ব্যবহার করেন। হ্যাঁ, এই যে মানুষজন ধরা খাই, সে এমন এক কোম্পানিতে বিনিয়োগ করে রাখছে, ওইটার ফ্যাক্টরি আছে না কিনা সে জানেও না ওইটার। ইবনে সিনা ভালো করবে, হ্যাঁ ইবনে সিনা আপনার হচ্ছে যে লো পেড শেয়ার তো, ইবনে সিনা সেক্ষেত্রে ইবনে সিনা ডাবল হওয়ার চান্স থাকবে, যেহেতু ইবনে সিনা একটা ধরেন লো পেড শেয়ার। স্কয়ার ফার্মার ডাবল হবে না এত সহজে, কারণ এটা তো অনেক আপনার মার্কেটকে বড়, হ্যাঁ বিগ ক্যাপ শেয়ার। স্কয়ার ডাবল হবে না, গ্রামীণ ফোন কখন ডাবল হবে না, কারণ এখান থেকে ডাবল হওয়ার কোনো চান্স নাই, ১.৫ গুণ হওয়ার চান্স নাই। গ্রামীণ ফোন হচ্ছে আপনার প্রচুর ডিভিডেন্ড দিবে, সে যা গ্রো ওভার হয়ে গেছে, এগুলো ভ্যালু স্টক। আমরা আসবো ভ্যালু স্টক কোনগুলো, গ্রোথ স্টক কোনগুলো। হ্যাঁ, ইবনে সিনার প্রাইস ডাবল ডাবল হওয়া খুবই সম্ভব, কিন্তু স্কয়ারের পক্ষে আবার ডাবল হওয়া সম্ভব না, হইলেও সেটা আরো অনেক বছর সময় লাগবে তার। মেরিকোবিডির মধ্যে এখানে প্রোডাক্টের মধ্যে তাদের হচ্ছে এখানে তাদের ব্র্যান্ড গুলো হচ্ছে তাদের, এই যেখানে প্রোডাক্ট লিস্ট পাবেন আপনি এখানে। প্যারাশুট নারকেল তেল ছাড়াও ওদের হ্যাঁ বেবি প্রোডাক্ট আছে ওদের। কি কি আছে এখানে আমি শুধু প্যারাশুটটা আমি জানি মেইনলি, অন্যগুলোর মধ্যে দেখেন এখানে বাংলাদেশ এটা, হ্যাঁ কি নিহার, তারপরে এখানে এখানে দেখলে পাবেন আপনারা কি কি আছে ওদের। সাফোলা আছে মনে হয়, সাফোলা। তারপরে ছেলেদের দাড়ি গজানোর মলম আছে, এগুলো। এখন আপনি বলবেন যে এসিআই আপনি এখানের মধ্যে অন্য কোম্পানিগুলোর মধ্যে এসিআই আপনি হচ্ছে যে ইয়া করেন না কেন? দেখেন বিনিয়োগ করার ক্ষেত্রে আপনার একটা মানুষের এক জীবনে ধরেন মানে কয়টা কোম্পানির প্রয়োজন? মানে কয়টা এক জীবনে একটা মানুষের মানে বিনিয়োগ করার জন্য কয়টা কোম্পানি দরকার? ধরেন আমেরিকার স্টক মার্কেটে যারা বিনিয়োগ করছে, যারা শুধুমাত্র Apple এর শেয়ারে বিনিয়োগ করছে, Apple এ বা Tesla তে বা হচ্ছে আপনার Amazon এ গেইনার, তাই না? একটা হলে যথেষ্ট, একটাই যথেষ্ট। একটাই যথেষ্ট। এখন কোন একটা ৫ বছর পর ভালো করবে এটা তো আসলে এটা আল্লাহ পাকের আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। কি জানে? কেউ জানে না। আল্লাহ পাক ছাড়া কেউ জানে না এটা। এজন্য কোন একটা ওটা তো কেউ বলতে পারবে না এটা কনফার্মলি যে ১০ বছর পরে কোনটা ইয়ে হবে। এজন্য আমরা কি করি সেক্ষেত্রে? হয়তো ২ টা ৩ টা বা মেক্সিমাম ৫ টা পর্যন্ত আমরা যাই। এখন ফার্মা সেক্টরে আপনি যদি ভালো ১ টা ২ টা পেয়ে যাচ্ছেন আপনি, সেক্ষেত্রে আপনি এসিআই তে যাওয়ার দরকার কি? এসিআই একটা আপনার হচ্ছে যে ধরেন ঋণগ্রস্ত কোম্পানি। প্রচুর ঋণ আছে এসিআই এর। ইনফেক্ট স্বপ্ন মনে হয় ওদের মোটামুটি ওদের হচ্ছে যে প্রফিটেবল প্রজেক্ট। ওদের প্রচুর একটা লস প্রজেক্ট আছে এসিআই কোম্পানির। প্রচুর সাবসিডিয়ারি ওদের হচ্ছে লসে আছে ওদের। তো এখন অনেকে যেটা করে মার্কেটে আসলে শুধু এটা কিনতে চাই, ওটা কিনতে চাই। আপনি এত গবেষণা করলে কি হবে আপনার আল্টিমেটলি? একটা বিশাল লস খাবেন আপনি। এইজন্য এখানের মধ্যে আপনার অনেক বেশি কোম্পানি নিয়ে হচ্ছে আপনি গবেষণা না করে আপনি অল্প কিছু কোম্পানি বাছাই করেন, এগুলা নিয়ে পড়াশোনা করেন। এগুলোর অডিট রিপোর্ট দেখেন, এদের ফিউচার প্রসপেক্ট কি, সে ফ্যাক্টরি স্থাপন করতেছে কিনা, ওদের বিদেশ নিয়ে প্ল্যান কি, এরা দেশে কি করতেছে। হুম? স্কয়ার কেনিয়াতে ফ্যাক্টরি দিচ্ছে, সেই ফ্যাক্টরি থেকে প্রফিট হচ্ছে। আপনি শুধু সার্চ দিবেন, হ্যাঁ? আপনি সার্চ দেন হচ্ছে যে আপনার ধরেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস, হ্যাঁ? সিটি গেলস, হ্যাঁ? লিখে সার্চ দেন আপনি। সার্চ দিয়া স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর আপনি হচ্ছে যে ওদের কোন নিউজ পান কিনা দেখেন এখানের মধ্যে, হ্যাঁ? লেখেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস টিভিএস, লেখেন টিভিএস বিজনেস স্ট্যান্ডার্ড লেখেন এখানের মধ্যে। স্কয়ার ফার্মা টিভিএস লিখলে ওদের নিয়ে কোনো ভালো নিউজ পান কিনা, হ্যাঁ? আসলে পড়েন ওদের রিপোর্টটা, পড়েন ওদের, হ্যাঁ? তারপরে ফলো করবেন। আপনি ৪-৫ টা কোম্পানি হচ্ছে যে আপনি ইয়ে করবেন। ও কোথায় পাবেন আপনার? অনেক নিউজ এই আপনার টিভিএস হলে ভালো আপনার নিউজের জন্য যাও। টিভিএস আছে আপনার, হ্যাঁ? টিভিএস।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আছে, টিভিএস আছে নাই, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, টিভিএস পরে আমি কয়েকটা পত্রিকা দিই, এগুলো আপনার টিভিএস, হ্যাঁ এগুলো টিভিএস, আর তারপর বণিক বার্তা, বণিক বার্তা, এগুলো বণিক বার্তার আপনার শেয়ার মার্কেট পেজে যাবেন, বণিক বার্তার, হ্যাঁ ফিনান্সিয়াল এক্সপ্রেস, হ্যাঁ ফিনান্সিয়াল এক্সপ্রেস আমারও তো ভালো লাগে না, তো পছন্দ হয় না। এখন কি চুটকি মার্কা আছে কিছু, ধরেন অনলাইন পোর্টাল যেগুলো আছে, হ্যাঁ চুটকি মার্কা আছে, ওগুলো হচ্ছে যে আপনার অন্যদের থেকে ধার করে ধরেন নিউজ বানায় আর কি, যে শেয়ার নিউজ 24 আছে এরকম, মানে শুধু এই যে ওদের এখানে মধ্যে প্রতি নিউজ টিউজ আছে, এগুলো পড়বেন। এখন আসলে আপনি ওয়েবসাইটে গিয়ে ধরেন লঙ্কা বিটির ওয়েবসাইটে গেলেন, যায়া এখানের মধ্যে আপনি যে এই নিউজ সেকশন আছে, নিউজ সেকশনে গিয়ে যে নিউজ সেকশন আছে, স্টক মার্কেট নিউজ, লোকাল মার্কেট নিউজ, এই নিউজ আছে, এখানে অপিনিয়ন আছে, এখানে অ্যানাউন্সমেন্ট আছে, এখানের মধ্যে অ্যানাউন্সমেন্ট গুলো আছে, যে আজকের অ্যানাউন্সমেন্ট কি, লাস্ট 7 দিনের অ্যানাউন্সমেন্ট কি, অথবা কোনো কোম্পানি যদি আপনি যদি ক্লিক করেন, ধরেন আপনি স্কয়ার ফার্মা ক্লিক করেন এখানের মধ্যে, হুম, আপনার শুধুমাত্র আপনি স্কয়ার ফার্মা হচ্ছে যে ক্লিক করলেন, এটা নিচে যায় আপনি এটা নিউজ গুলো একসাথে পাবেন এখানের মধ্যে, এই যে নিউজ সব একসাথে মার্কেট অ্যানাউন্সমেন্ট ওদের একসাথে পাবেন এখানের মধ্যে। তারপর আপনি স্টক নাওর মধ্যে গেল, এখানে সেম ওদের এখানে গেল, আপনি হচ্ছেন যে আলাদা করে এখানে নিউজগুলো পেয়ে যাবেন আপনার, যে কোম্পানির কোনো আপডেট আপডেট আছে কিনা, হ্যাঁ ধরেন এই যে এখানের মধ্যে আলাদা এই যে নিউজ আছে, এখানের মধ্যে এই নিউজগুলো পাবেন ওদের, বুঝতে পারছেন? পত্রিকা টত্রিকা পড়বেন এখানের মধ্যে, ইউজুয়ালি ইংলিশ পত্রিকাগুলো কোনো কিছু আগে নিউজটা নিয়ে আসে, হ্যাঁ বাংলা পত্রিকাগুলো একটু পরে আনে, এই জন্য ইংলিশ পত্রিকাগুলো যদি পড়েন তাহলে হচ্ছে আপনার আগে ভাগে জানতে পারবেন যে এটা কোনটা, কারণ আপনি আগে ভাগে যদি নিউজ জানেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটার প্রাইস তো বেড়ে যাবে সামনে, বা আপনি ওদের ইয়েগুলো পড়বেন, ইনসাইট গুলো পড়বেন, সামনে ওদের প্ল্যান কি, ফ্যাক্টরি ট্যাক্টরি করতেছে কিনা, আসলে কি করতেছে এগুলো। তাহলে দেখেন আমরা মিউচুয়াল ফান্ডের মতো করে আমরা এই স্টক গুলোতে কি বিনিয়োগ করতে পারি। আপনি সর্বোচ্চ 5টা, দুটো বা তিনটা হলে ভালো, সর্বোচ্চ 5টা স্টক আপনি বাছাই করলেন, সর্বোচ্চ 5টা স্টক বাছাই করে আপনি প্রতি মাসে নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা ওই শেয়ারগুলোতে বিনিয়োগ করবেন। এটা যদি করেন মিউচুয়াল ফান্ডের চেয়ে বেশি রিটার্ন কিন্তু আপনি পেয়ে যাবেন। অথবা এরকম করতে পারবেন, আপনি 5টা স্টক আপনি সিলেক্ট করলেন, প্রতি মাসে 20,000 টাকার স্টক কিনবেন, যে মাসে যেটা প্রাইস কম পাবেন সেই মাসে আপনি ওটা কিনে ফেলবেন। অথবা আপনি 20,000 টাকাকে আপনি হচ্ছে 20,000 টাকা যদি আপনি 4,000 করে ভাগ করেন, আপনি সেক্ষেত্রে আপনি 5টা স্টকের মধ্যে আপনি সেটা আপনি করলেন, প্রতি মাসে সেম অ্যামাউন্টের করলেন, আপনি ডিভিডেন্ড যেটা পাবেন ওটা দিয়ে আবার ইনভেস্ট করে ফেলেন। এইভাবে নিজের মিউচুয়াল ফান্ড নিজে আপনি চালাতে পারেন। কিন্তু এক্ষেত্রে প্রবলেম যেটা, আপনি আবেগটা কন্ট্রোল করতে পারবেন না। হ্যাঁ, আবার কন্ট্রোল করতে হঠাৎ করে দেখবেন একটা প্রাইস একটু কমছে মনে হয়েছে, আপনার মনে হয় যে অনেক বেশি, এটার মধ্যে আমি হচ্ছে যে একটু বেশি কিনে ফেলি আমি এখানের মধ্যে, বা দাম একটু বেড়ে গেলে মনে হয় যে বিক্রি করে দিই এটা। এই ধরনের টেনশনের মধ্যে হচ্ছে আপনি ভুগবেন, যে আপনার এইজন্য এখানে ডিসিপ্লিনটা মেইনটেইন করা একটু ডিফিকাল্ট, এখানে আবেগটা কন্ট্রোল করতে হবে। আপনি মার্কেট যেখানে যাবো, যাক আমি মাসে এত টাকা বিনিয়োগ করতে পারবো, আমি এই পরিমাণই করব। হ্যাঁ, কখনো যদি কোনো দেখেন কোনো কোম্পানি ব্যাড নিউজ এর কারণে প্রাইস অনেক কমে গেছে, অলওয়েজ ব্যাড নিউজ এর সময় বাই করতে হয়, খারাপ নিউজ এর সময় কি করতে হয়, বাই করতে হয়। যেমন বেক্সিমকো ফার্মা, কে যদি মনে করে বেক্সিমকো ফার্মা সামনে ফিরে টিরে আসবে, সামনে ভালো করবে, তা বেক্সিমকো ফার্মা কেনার সময় এখন, কারণ এখন কে বেক্সিমকো ফার্মা কিনবে না, কারণ সবাই বেক্সিমকো নিয়ে সবাই খুব প্যাসিমিস্টিক হয়ে গেছে, তাই না? মানুষ পেনিক সেল করে দিচ্ছে, যদি কোম্পানির কোনো ক্ষতি হয় না, কোম্পানি কিছু হয় না, অনেকে পেনিক করে সেল করে দিচ্ছে। তাহলে কেউ যদি বেক্সিমকো ফার্মা কিনতে চায়, যদি তার মনে লাগে যে আমি বেক্সিমকো ফার্মা কিনবো, আত্মবিশ্বাসী আমি, তাহলে এখন হলে কি তা কেনার সময়, নিশ্চয়ই বুঝতে পারছেন একটার বেশি বি ইউজ করা উচিত কিনা। এটা আপনি মেইনটেইন করতে পারলে, আপনি হয়তো একে খাও, একেক রকম সুবিধা দিবে আপনাকে মেইনটেইন করতে পারলে, কিন্তু আপনি একটা বিউ দিয়ে তো এনাফ, তাই না? একটা বিউ দিয়ে তো আপনার এনাফ। এন্ড আপনি যদি মেইনটেইন করতে পারেন, আপনার যদি মনে হয় যে আপনি বিভিন্ন হাউসে বিভিন্ন রকম সুবিধা দিচ্ছে আপনাকে, তখন ওটা আপনি করতে পারেন। কিন্তু একটা থাকলে আমার মনে হয় আপনার হয় এনাফ হয়। তো আজকের সেশনে আমার উদ্দেশ্যটা ছিল মেইনলি আপনাদেরকে বিভিন্ন প্রকার মিউচুয়াল ফান্ডে কিভাবে বিনিয়োগ করতে পারেন আপনি। হ্যাঁ? মিউচুয়াল ফান্ডে ধরুন ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে কোম্পানির সাথে আপনার লেনদেন হবে এখানের মধ্যে। কোম্পানির কাছে সারেন্ডার করবেন আপনি। হ্যাঁ? সিপ করতে পারেন। প্রতি মাসে সার্টেন একটা অ্যামাউন্ট টাকাটা ব্যাংক থেকে কেটে নিয়ে যাবে। সিপ করলে আপনি সেক্ষেত্রে অবশ্যই ৫-১০ বছরের প্ল্যানে করবেন। হ্যাঁ? ডিপিএস এর মতো আগেভাগে ভাঙবেন না। আর আমি আরেকটা জিনিস দেখালাম, আপনারা আপনি নিজেরাই বিভিন্ন মিউচুয়াল ফান্ড কোম্পানির পোর্টফোলিও গুলো ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে দেখলেন তারা কি, কি কিনে। ওটা অনুযায়ী নিজে এখন পড়াশোনা করেন। নিজে পড়াশোনা করি এবার আপনি সাজান যে আপনি আসলে কি, কি কিনতে চান। আপনার জন্য কোনটা ভালো হবে। এই জিনিসগুলো আপনি নিজে হচ্ছে যে এখন একটা প্ল্যান করেন। হ্যাঁ? তো আজকের সেশনে জয়েন করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা হচ্ছে যে কালকে দেখা হচ্ছেই, এবং পরের সপ্তাহগুলোতে আমরা চেষ্টা করব যে একটা ভালো স্টক বাছাই করার জন্য আমরা কোন, কোন ক্রাইটেরিয়া হচ্ছে আমরা দেখি, এবং কিভাবে একটা অডিট রিপোর্ট হচ্ছে আমরা থেকে কিভাবে বের করতে পারি এটা কোম্পানি সামনে কতটুকু ভালো করবে।
কিভাবে বাছাই করা যায় এই জিনিসগুলো এগুলো নিয়ে আমরা কথা বলবো আস্তে, আস্তে। ঠিক আছে?